সুন্দরী পরীটির সাথে আমি কিভাবে বাসর করলাম। পরীটির বাবা মা তাদের একমাত্র মেয়েকে দেখতে প্রথমবারের মতো আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল। আমি তাদেরকে জ্যান্ত 4টা কচি পাঠা, জ্যান্ত অনেকগুলো মাছ আর অনেকগুলো রসগোল্লা দিয়ে আমি তাদেরকে কিভাবে আপ্যায়ন করেছিলাম জানতে হলে আজকের পুরো ঘটনাটি আপনাকে শুনতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের সুবিধার্থে পরি যখন বউ সিজন 2-র সমস্ত পর্ব একসাথে আপলোড করা হলো। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমার সুন্দরী পরি বউটির সাথে বাসর রাত। আসলে কথাটা ভুলই বললাম, বাসর দিন হবে, কেননা সবাই তো রাতেই বাসর করে, এই জন্য তো নাম হয়েছে বাসর রাত। কিন্তু আমার বাসর রাত তো দিনের বেলা। হ্যাঁ বন্ধুরা, আমার বাসর রাত হচ্ছে দিনের বেলা। এই জন্যই আমার বলা উচিত ছিল আজ আমার বাসর দিন। বন্ধুরা, আপনারা যারা পরি যখন বউ সিজন 1-এর শেষ পর্ব শুনেছেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমি যখন আমার মামার সুমন্দির একমাত্র মেয়েকে বিবাহ করার জন্য বিকেলবেলা বর্ষা মাসে নদীর কিনারা দিয়ে নৌকোয় করে যাচ্ছিলাম, আমি এবং আমার মামা, আমার মা আর আমার বাবা মিলে যাচ্ছিলাম, তখন একটা সময় আমরা পথ হারিয়ে ফেলি। তারপর সারা রাত আমরা এদিক সেদিক করে খুঁজতে থাকি, কিন্তু কোনো লোকালয় খুঁজে পাই না। তারপর মাঝরাতে আমরা একটা বাড়ি দেখতে পাই। দেখি পানির উপর ভাসমান একটা বাড়ি, রাজপ্রাসাদের মতো বাড়ি। আমরা একটা সময় সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তারপর সেখানে পৌঁছাই। সেই বাড়িতেই আমার এবং আমার একমাত্র সুন্দরী পরি বউটির সাথে আমার বিবাহ হয়। তারপর আমি আমার পরি বউটিকে নিয়ে আমার বাড়িতে ফিরতে ফিরতে সকাল 6টা থেকে 7টা বেজে যায়। সকাল 7টা-8টার দিকে আমার বাসর শুরু হবে। এজন্যই তো বলা হয়েছে আজ আমার বাসর দিন। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরিটির সাথে আমার কিভাবে বাসর হয়েছিল এবং সেই দিন আমার কেমন লেগেছিল আমি যখন পরিটির সাথে বাসর করি। এটা তো আসলে সবাই বুঝতে পারবে না, যে কিনা পরির সাথে বাসর করবে সেই তো একমাত্র বুঝতে পারবে পরির সাথে বাসর করার কি একটা ফিলিংস। বন্ধুরা, আপনাদের সবার এত পরিমাণ চাহিদা ছিল পরি যখন বউ সিজন 2, অবশেষে আমি পরি যখন বউ সিজন 2 নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পরি যখন বউ সিজন 2 আরো বেশি রোমান্টিক, আরো বেশি কাহিনীময় এবং আরো বেশি চমকপ্রদ হতে চলেছে। আপনারা সবাই পুরো ঘটনা শুনবেন, আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যারা প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই পরি যখন বউ সিজন 1 দেখেন নাই। আপনি যদি জানতে চান সেই সুন্দরী পরিটির সাথে আমার কিভাবে প্রেম হয়েছিল, তারপর একটা সময় আমাকে ছেড়ে সুন্দরী পরিটি চলে যায় এবং আমি যখন একটা মানুষকে বিবাহ করতে চাই, তারপর সেই পরিটি আমার সাথে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই সকল ঘটনা জানতে হলে আপনাকে অবশ্যই পরি যখন বউ সিজন 1 শুনতে হবে। আমি ডেসক্রিপশন বক্স এবং ইন্ড স্ক্রিনে পরি যখন বউ সিজন 1-এর সবকটি পর্ব দিয়ে দেব। আপনারা এই ঘটনা শোনার পর সেগুলো শুনে আসবেন, তাহলে পরি যখন বউ সিজন 2 আপনার জন্য হয়ে যাবে আরো রোমান্টিক। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আজ আমার বাসর হচ্ছে, তাও আবার একটা সুন্দরী পরির সাথে, যেটা আমরা ছোটবেলা থেকে কল্পনা করতাম, ইস আমার কাছে যদি একটা সুন্দরী পরি থাকতো, সে যদি আমাকে ভালোবাসতো, সে যদি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতো, তাহলে কতই না ভালো হতো। আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় শুনে এসেছি পরীরা অসম্ভব রকমের সুন্দরী হয়। প্রতিটা মানুষ জাতির থেকে তারা আলাদা। একটা মেয়ে মানুষ যেরকম রূপবতী হয় তার চেয়ে হাজার গুণের সুন্দরী হয়ে যায় একটা পরী, যেটা না দেখে বিশ্বাস করা যায় না। আর সেই পরীটি আমার এখন বউ। আনুষ্ঠানিকভাবে আজ আমি তাকে কাছে পেতে চলেছি। তো বন্ধুরা, আমার ফিলিংসটা আসলে অন্যরকম। বিবাহর কাজ সম্পূর্ণ করে আমাদের বাড়ি ফিরতে ফিরতে সকাল 7টা থেকে 8টা বেজে যায়। সারা রাত অনেক পরিশ্রম করে আমরা বাড়িতে ফিরছি। বন্ধুরা, রাতের অন্ধকারে আমি আমার সুন্দরী পরি বউটির চেহারা খুব একটা ভালোভাবে দেখতে পারতেছিলাম না। সে যে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে এটা আমি বুঝতেই পারি নাই। রাতের টর্চের আলো কতটুকুই বা দেখা যায়। ভোরবেলা যখন সূর্যের আলো তার চেহারার উপর পড়ল, তখন তার চেহারাতে যেন আলোর বিচ্ছুরণ বের হচ্ছিল। দেখে আমার এতটা ভালো লাগতেছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মা, আমার বাবা এবং আমার বড় মামা তারাও আমার বউটির দিকে এক পলকে তাকিয়েছিল। এত সুন্দর মানুষ হইতে পারে? আসলে আমার বউটা দেখতে তো অবিকল মানুষের মতো, তাই মানুষের কথাই বললাম, কিন্তু তিনি দেখতে অসম্ভব রকমের সুন্দর। যখন আমরা বাড়িতে আসলাম তখন আমি আমার বউটির হাত ধরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আমার মা বলল, আরে কি করিস, আগে নামিস না, দাঁড়া আমি বাড়ি থেকে আসতেছি তারপর নামিস। আমি মাকে বললাম, মা তুমি আবার কি যে করো না, আবার কি করবা? সারা রাত আমার ঘুম হয়নি, আমি খুবই ক্লান্ত, আমাকে শুতে হবে। তখন পাশ থেকে আমার বড় মামা বলল, ঘুম নাকি অন্য কিছু?
বউ তো পাইলি, এখনই রুমের মধ্যে যাওয়ার জন্য এত তাড়াতাড়ি কেন রে? 2টা মিনিট ওয়েট কর, তোর বউ তো হারাচ্ছে না, বাসর তো করতেই পারবি, সময় তো আছে নাকি? তখন আমি আমার মামাকে বললাম, মামা তুমি কি যে বলো না, সারা রাত তো কারোরই ঘুম হয়নি, শুধু কি আমার? তোমাদেরও তো হয়নি, আমাদের সবারই তো ঘুম পাচ্ছে, তাই না? তবে বন্ধুরা, আমার মামার কথাই সত্য। মনে মনে আমি এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কখন যে তার সাথে গল্প করব, কখন যে তার কোলের উপর মাথা রাখবো আর সে আমার মাথার উপর তার হাত দিয়ে আমার চুল নেড়ে দেবে, আমি শুধু তার দিকে তাকিয়ে থাকবো। ঘুম তো আসার কথাই না, আমার তো মনে হচ্ছে আগামী 7 দিন আমার কোনো ঘুমই আসবে না। তো যাই হোক, মা নৌকা থেকে নেমে বাড়ির উপর চলে গেল। আমি ভাবলাম কিছু একটা নিয়ে আসবে হয়তো। হ্যাঁ, ওটাই সত্য। মা আগে থেকে বরণ ডালা রেডি করে রাখছিল। আমি যখন আমার মামার সম্বন্ধের মেয়েকে বিবাহ করার জন্য গিয়েছিলাম, তার আগেই মা এটা রেডি করে রাখছিল, যাতে আসার পর তিনি নিজ হাতে আমার বউকে বরণ করে নিতে পারে। তো সেই ডালাটাই নিয়ে আসলো আমার সুন্দরী বউকে বরণ করে নেওয়ার জন্য। আমার বউটি এত পরিমাণ লজ্জা পাচ্ছে, আসলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কেননা এই প্রথম মানুষ রূপে সে আমার বাবা মা মামার সামনে উপস্থিত। সবাই জানে সে একটা পরী, সে আরো বেশি লজ্জিত। এর আগে তো সে বিড়াল রূপে আমার সাথে প্রেম করত, কাজেই তার তখন লজ্জা করতো না। আর যখন সে মানুষ হিসাবে আমার সামনে উপস্থিত হইতো, তখন তো কেউ দেখতো না, শুধুমাত্র আমি দেখতাম। সে তখন আমার সাথেই প্রেম করত। আবার যখন বাড়িতে যাইতাম, তখন আবারও সে বিড়াল রূপে রূপ ধারণ করত, তারপর সে আমার সাথে বাড়িতে যাইতো। কিন্তু এই প্রথম দিনের আলোতে সে যখন মানুষের আকৃতিতে অবস্থান করছে, তখন তার চারপাশে আমার মামা, আমার বাবা, আমার মা ছিল। তার তো স্বাভাবিকভাবে লজ্জা পাওয়ারই কথা। আমার মা বরণ ডালা নিয়ে বলল, আয় তোরা দুজন নৌকা থেকে নিচে নাম, আমি তোদেরকে একটু বরণ করে নেই। আমি আমার বউয়ের হাত ধরে নৌকা থেকে যখন মাটিতে পা রাখলাম, তারপরে আমার মা উপর থেকে কিছু ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছিল। সেই ফুলগুলো একটা একটা করে আমার এবং আমার বউয়ের চোখে মুখে পড়তেছিল। এ যেন অন্যরকম ফিলিংস। আমি হারিয়ে গেলাম অন্য একটা জগতে। আমি হারিয়ে গেলাম কল্পনার একটা রূপকথার জগতে, যেটা শুধুমাত্র কল্পনায় বাস্তব ছিল, কিন্তু সেটা আজ আমার সামনে উপস্থিত। আমি হারিয়ে গিয়েছি, সত্যি হারিয়ে গিয়েছি। আমি পরীটির হাত ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলাম, আর মা আরো বেশি জোরে ফুলের পাপড়িগুলো ছিটাতে শুরু করলো। সবগুলো ফুল যখন ছিটানো শেষ হলো, তারপর আমি আমার বউটিকে নিয়ে একটা সময় বাড়ির উপর উঠে গেলাম। তারপর আমাদের রুমে প্রবেশ করে তাকে রুমের মধ্যে রাখলাম, রেখে আমি বাইরে আসলাম। বাইরে এসে আসলে আমি কি বলবো বুঝতে পারতেছিলাম না। আমার তো তর সইতেছিল না আমি কখন বাসর ঘরের মধ্যে ঢুকবো, কিন্তু সবাই কি মনে করে, এই জন্য আমি রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে আসছি। এসে উঠানের দিকে পায়চারা করতেছিলাম। কাকে কি বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না। মামা শুধু আমার দিকে তাকিয়ে মিটমিটি হাসে আর কিছু একটা ইঙ্গিত করে বলে, কিন্তু আমি সেটার উত্তর দেই না। আমার মাও বেশ পরিমাণ লজ্জা পাচ্ছিল, আর বাবা তো সে তো আমার দিকে তাকাই নাই, সে চলে গেল অন্য একটা কাজে বাড়ির পাশে। আর মা শুধু মিটিমিটি হাসে, মামাও মিটিমিটি হাসে। একটা পর্যায়ে মামা বলেই উঠলো, যা তোর কাজে তুই যা, তোর আর এখানে কোনো কাজ নাই, বুঝছি তো অনুমতি নিতে আসছিস তাই না? আমি মার দিকে তাকাইলাম। মা বলল, কিরে যাস না কেন, বৌমা একা একা বসে আছে, যা তাড়াতাড়ি। তখন আমি আর সেখানে দেরি করলাম না, এক দৌড়তে রুমের মধ্যে প্রবেশ করলাম। আমার পরনে ছিল একটা লাল পাঞ্জাবি আর মাথায় টুপি। টুপিটা আমি খুলছি না, এই টুপিটা আমার আবেগ। আমি জানি আজকের দিন পর আমি চাইলেও টুপিটা মাথায় নিয়ে ঘুরতে পারবো না। আমার জীবনের আজকেই শেষ দিন, যেই দিনে আমি কিনা টুপিটা মাথায় রাখতে পারবো। কাজেই আমি টুপিও খুলিনি এবং আমার গলায় যে বিবাহর একটা মালা থাকে সেটাও খুলিনি। সকল কিছুই ছিল। যাই হোক, তারপর আমি রুমের মধ্যে প্রবেশ করি। আমার রুমের দরজার সিটকেনিতে লাগিয়ে দিই। যখন দরজাটা লাগিয়ে দিলাম, তখন বাইরে থেকে আলো আসা বন্ধ হয়ে গেল, অর্থাৎ রুমের মধ্যে এক প্রকার অন্ধকারই বলা চলে। যাই হোক, দরজার সিটকেনি লাগিয়ে আস্তে আস্তে আমি আমার বউটির সামনে গেলাম, সেখানে বেডের উপর বসলাম। আমার বউটা খুবই লজ্জা পাচ্ছে, এত পরিমাণ লজ্জা পাচ্ছে যেন মনে হয় সে আমাকে চেনেই না। আমি তাকে বললাম, আমি কি অন্য কোনো রুমে প্রবেশ করলাম নাকি ভুল করে? আচ্ছা থাকেন, আমি যাই। আমি যখন এই কথা বলে উঠলাম, সঙ্গে সঙ্গে আমার হাত কে যেন ধরলো। কি আর ধরবে, রুমের মধ্যে তো আমার বউ ছাড়া কেউ নেই, সেই ধরলো। আসলে আমি তার সাথে একটু কি করলাম। সে আমাকে বলল যে লজ্জা পাচ্ছি না, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম আর ভাবতেছিলাম এই দিনটা কখনো আমার জীবনে আসবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই, কিন্তু আমাদের ভাগ্য এতটাই ভালো, এই দিনটা আমাদের জীবনে অবশেষে আসলোই। আমি তখন তাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলাম। আমি অনেক সময় নিজেকে কন্ট্রোল করে রেখেছি, আর পারবো না।
আর আমার ধৈর্য কুলাবে না তাকে স্পর্শ না করে থাকা। তখন আমি বললাম, হে, এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। আমি শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ দামি উপহারটা আমাকে দাও। আর সেটা কেউ নয়, সে আমার সুন্দরী পরিবউ। আমি তোমাকে ছাড়া থাকতেই পারতাম না, জানো। তখন সে আমাকে বলল, হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ছাড়া কতটা থাকতে পারতাম না। তুমি তো তোমার মামার সুমন্দির মেয়েকে বিবাহ করার জন্য চলেই গিয়েছিলা। আর কিছু সময় পর তো তুমি বিয়েই করে ফেলতা। আমাকে তো ভুলেই গিয়েছিলা। এখন আমার প্রতি প্রেম এত বেশি পরিমাণ দেখানোর কোনো কাজ নেই। আমি জানি তুমি আমাকে ভুলে গিয়েছিলা। তখন তার হাত জোর করে বললাম, দেখো, বাস্তবতা অনেক বড় কঠিন। আমি কখনোই তোমাকে ছাড়া থাকতে পারতাম না। আমি শুধুমাত্র আমার বাবা মার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার একটা বিবাহ করা দরকার। দেখো, আমার বাবা মা দুজনেরই বয়স হয়ে গিয়েছে। আমার মা এখন আর আগের মতো কাজ করতে পারে না। আমার বাবা তো অসুস্থ। কাজেই আমি আমার আত্মত্যাগ এভাবেই দিতে চাচ্ছিলাম। কিন্তু দেখো, ভাগ্যে যদি থাকে সেটাকে কখনোই অ্যাভয়েড করা যায় না। তুমি আমার কপালে ছিলে। দেখো, আমি তোমাকে পার্মানেন্টভাবেই পাইলাম। তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। জান, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি তো আগেই জেনেছো। তুমি যখন বিড়াল আকৃতিতে ছিলা, তোমাকে নিয়ে নদীর পাড়ে কত রাত নির্ঘুম কাটিয়েছি। বুকের উপর তুমি এসে ঘুমাতা আমার। তোমাকে নিয়ে কত স্বপ্ন আমি দেখেছি। তোমাকে কি ভুলে থাকা যায় বলো? তখন সে আমাকে বলে, আরে আরে, আমি জানি, সবই জানি। আর জানি বলেই তো সকল কাজ আমিই করলাম। সকল কিছু আমি করেই তোমাকে বিবাহ করলাম। আমি জানি তুমি আমার জন্য অনেক পরিমাণ কষ্ট পেয়েছো। আমি যখন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম আমাদের রাজ্যে, আমি জানি তারপর তোমার কি হয়েছিল। আমি সবসময় আমার দুই একটা পাহারাদার জিন তোমাদের বাড়ির আশেপাশে রেখে যাইতাম। তোমার যেন কোনো বিপদ না হয়, তারাই তোমাকে দেখভাল করত। আর সকল খবর আমার কাছে দিত তুমি কেমন আছো। তারা সবসময় আমার কাছে একটা খবরই দিত, আর সেটা হলো তোমার মুখে তারা কখনো হাসি দেখে নাই। আমি যাওয়ার পর থেকে তুমি কখনো হাসো নাই। সবসময় আমার কথাই চিন্তা করেছো। এই সকল জিনিস আমি শুনতাম আর খুব বেশি পরিমাণ কষ্ট পাইতাম। কিন্তু আমার বাবা মা আমাকে এমনভাবে রেখেছিল, রাজপ্রাসাদ থেকে বের হওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না। অবশেষে অনেক কষ্ট করে আমার বাবা মাকে ম্যানেজ করে শেষ পর্যন্ত তোমাকে আমি বিবাহ করতে সক্ষম হই। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। তখন আমি বললাম, আর দুঃখের আলাপ করে কি হবে? এখন তো আমরা শুধুমাত্র সুখের আলাপ করব, তাই না? সে কোনো কথা বলল না, আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। আমি দেখি তার চোখ দিয়ে পানি পড়ছে। না বন্ধুরা, এই পানি দুঃখের পানি না, এ পানি একটা সুখের পানি। দুজনের চোখ দিয়ে যখন চোখের অশ্রু বিসর্জন হচ্ছিল, তখন একে অপরের হাত দিয়ে দুজনের চোখের অশ্রু মুছে দিতে লাগলাম। তারপরে সে আমাকে জড়িয়ে ধরল, এতটা শক্ত করে জড়িয়ে ধরল যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। জানেন তো, পরীদের শরীর হয় অনেক বেশি পরিমাণ নরম। সে যখন আমাকে জড়িয়ে ধরল, আমি হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে, যেখানে শুধুমাত্র আমি আর আমার সুন্দরী পরী বউ। হারিয়ে গেলাম, আমার চোখ বন্ধ, তারও চোখ বন্ধ। তারপর আর কি শুনতে চান? বাসর ঘরে কি হয় সবই তো হলো আমার সাথে। একজন মানুষ বাসর ঘরে কি করতে পারে, আমিও তাই করলাম। এটা যে আসলে অন্যরকম ফিলিংস বোঝানো যাবে না। কেউ যদি কখনো পরীর সাথে বাসর করে থাকে, একমাত্র সেই বান্দাই বলতে পারবে এটা কেমন ফিলিংস হইতে পারে। এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তবে পরে যখন বউ সিজন 2 শুনতে থাকেন, কোনো এক পর্বে আমি আমার বাসরঘরের সম্পূর্ণ কথা আমি আপনাদেরকে শোনাবো। এই জন্য আপনাদেরকে প্রতিটি পর্বই কিন্তু শুনতে হবে। এটা সিক্রেট থাকলো। অবশ্যই কোনো এক পর্বে পরীর সাথে বাসর কিভাবে করলাম, কেমন হইল, তার ফিলিংস, আমার ফিলিংস, এটা কতটা ভালো লাগছিল, সমস্ত কথা পুঙ্খানুপুঙ্খভাবে কোনো এক পর্বে আপনাদেরকে জানাবো পরে যখন বউ সিজন 2-তে। তাই অবশ্যই বন্ধুরা, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বের জন্য বেল আইকন বাটনটি চাপ দিয়ে ধরুন, অল নোটিফিকেশন করে দিন, যাতে করে যখনই আমি ঘটনাটি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার বাসর তো হলো, কিন্তু ওই যে বললাম, রাত্রে এত পরিমাণ পরিশ্রম, এত পরিমাণ টেনশন আমাদের মধ্যে দিয়ে গিয়েছে, আমাদের শরীর আর পারছে না। আমার মন তো বলছে আজ সারাদিন শুধু বাসরই করি, কিন্তু শরীর তো পারছে না। আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে। আর পরীটির কথা কি বলবো, সে তো পরী রে ভাই, সে তো মানুষ না। তার তো ঘুম, খাওয়া দাওয়া অন্য কিছু, তার সাথে তো আমার মেলবে না। তারপরও আমি বললাম, দেখো আমার প্রচুর ঘুম পাচ্ছে। সে আমাকে বলে, না ঘুমায়ও না, আজকের দিনটা আমাদের শ্রেষ্ঠ দিন, আজ সারাদিন আমরা বাসর করব। আমি বললাম, তোমার সাথে আমার প্রতিটা দিনই বাসর, আজকে প্লিজ সোনা একটু আমাকে ঘুমাতে দাও না। সে আমাকে বলল, ঠিক আছে তুমি ঘুমাবা, তবে আমার কোলের উপর মাথা রেখে।
তখন আমি তার কোলের উপর মাথা রেখে চোখ দুটো বন্ধ করলাম এবং আমি খুবই পরিশ্রান্ত। তারপর সে তার সুন্দরী হাত দিয়ে, নরম তুলতুলে হাত দিয়ে আমার মাথা টিপে দিতে লাগলো। আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম। যেন এক শান্তির ঘুম। আগে কখনোই এত শান্তির ঘুম আমার হয় নাই। আজ আমার কোনো টেনশন নাই, আজ আমার কোনো চিন্তা নাই, সকল কিছুই আমি পেয়েছি। যাই হোক বন্ধুরা, আমার যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দেখি দুপুর 3টা। তখনও আমি দেখি আমার মাথাটা পরীটির কোলের উপর রাখা, আর আমার বউটি প্রতিনিয়ত আমার মাথা নেড়ে দিচ্ছিল। তারপর আমি তার কোল থেকে উঠলাম, উঠে বললাম, কি ব্যাপার, তুমি ঘুমাও নাই? সে বলল, না, আমার কেন যেন ঘুম আসছিল না। আর ঘুম আসলেও আমি শুধু তোমার দিকেই তাকিয়েছিলাম। আমি চাচ্ছিলাম এই মুহূর্ত 1 সেকেন্ড নষ্ট করব না। আজকের দিন তো হারিয়ে যাবে আর কখনোই আসবে না। কাজেই আজকের দিনটা প্রতিটা সময় আমি তোমার সাথে থাকতে চাচ্ছিলাম। তোমার দিকেই আমি শুধু তাকিয়েছিলাম। আমার খুব ভালো লাগতেছিল। যাই হোক, তখন আমি উঠলাম, উঠে বললাম, ঠিক আছে, এখন আমাদের বাইরে বের হওয়া উচিত। সেই তো সকাল 7টার দিকে আমরা রুমে ঢুকছি, এখন বাজে 3টা। তারা আবার কি না কি বলে, চলো বাইরে যাই। সে তখন আমার হাত ধরে বাইরে বের হলো। আমার হাত সে ছাড়ছে না। আমি বললাম, বাবা মা বাইরে, সম্ভবত মামাও আছে, হাতটা ছাড়ো। সে আমাকে বলল, তোমার হাত আমি আর ছাড়বো না, আজকের দিন সারাদিন তোমার হাত ধরেই থাকবো। বললাম, ঠিক আছে, কেউ তো মাইন্ড করার কথা না, তুমি তো আমার বউ। তারপর সে আমার হাত ধরে বাইরে বের হলো। আমরা যখন বাইরে বের হলাম, আমার মামা দেখি আবারও হাসতেছে, আমার দিকে তাকিয়ে হাসতেছে। সে বুঝতে পারছে আমাদের মধ্যে বাসর হয়ে গিয়েছে। এইটা ভেবেই সে আমার দিকে হাসতেছে। আমার মা খুব বেশি পরিমাণ লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, এটা আমি পাত্তা দিলাম না, তাদের দিকে আগালাম। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা দৌড় দিয়ে রুম থেকে একটা চেয়ার নিয়ে পরীটির সামনে দিয়ে বসলো। বৌমা বসো, বৌমা বসো। আমি বললাম, মা, আমার জন্য চেয়ার আনো নাই? তখন মা আমাকে বলল, তোর জন্য আবার কিসের চেয়ার, চলে যা, আমি আমার বৌমার সাথে কথা বলবো। তো যাই হোক, মামা এরপর 2টা চেয়ার নিয়ে আসলো। একটা চেয়ারে মামা বসলো, আর একটি চেয়ারে আমি বসলাম। আর মা রান্নাঘরে রান্না করতেছিল। রান্নাঘরটা আমাদের উঠানেই। তখন মা বলল, বৌমা, তুমি কিছু খাবা? তখন আমার বউটি বলল, না মা, আমি কোনো কিছু খাবো না। আমি বললাম, মা, ওই কি খাবে, ওই কাঁচা মাছ ছাড়া কোনো কিছু খায়, তুমি কি ভুলে গেছো? তখন মা বলল, ও, আমি তো ভুলে গেছি রে, আমার তো মনে নাই। আমার বউটা খুব বেশি পরিমাণ লজ্জা পাচ্ছিল যখন আমি বললাম সে তো কাঁচা মাছ খায়, কাঁচা মাছ ছাড়া অন্য কিছু খায় না। তো যাই হোক, আজকে রাত্রেই আমাকে আবার নদীতে যাইতে হবে, বাড়িতে কোনো মাছ নাই। আর যদি মাছ না আনি, সে তো অনাহারে থাকবে, আর আমি তো সেটা চাই না। যাই হোক, মাকে বললাম, মা, কি রান্না করো, আমার খুব ক্ষুধা লাগছে জানো, সকাল থেকে তো কিছুই খাইনি। মামা বলল, কিরে, তোর তো আজকে ক্ষুধা লাগার কথাই না। আমি বললাম, কেন, কি হয়েছে, আমি কি খাইছিলাম নাকি? মামা বলল, না, বাসুর ঘরে খাস নাই। আমি বললাম, কি খাইছি মামা, কি বলো? তখন মামা বলল, কেন, তোর রুমে কোনো মুড়ি বা চিরা বা গুড় কোনো কিছু ছিল না, শুকনো খাবার নাই, খাইতে পারিস নাই? আসলে সে যে কি বোঝাইছে সেটা তো আমি বুঝছি, কিন্তু তারপরে সে আমাকে এই কথাটা বলল। আমি বললাম, মামা, তুমি এমন ব্যবহার করতেছো, মনে হয় এই জিনিসটা শুধুমাত্র আমার লাইফেই হয়েছে, তোমাদের লাইফে কখনো হয় নাই, তুমি কখনো বাসর করো নাই। তখন মামা কোনো কথা বলল না, শুধুমাত্র হাসলো। তো যাই হোক, এই শরীর নিয়ে তো আর বসে থাকা যায় না, আমাকে গোসল দিতে হবে। কাজেই আমি আমার বউটাকে বললাম, তুমি না হয় ঘরে যাও, আমি নদীতে গোসল করে আসি। মামা বলল, কে রে, ঘরে যাবে কেন, এখানে বসে আছে, ভালো লাগতেছে না? তখন পরীটি আমাকে বলল, তুমি যাও, আমি এখানে বসে আছি, মামার সাথে মার সাথে কথা বলে। তখন বললাম, ঠিক আছে, তুমি কথা বলো, আমি নদী থেকে গোসল করে আসি। তারপর আমি আমার বউটির কানে কানে বললাম, তুমি কি গোসল করবা না? সে বলল, আমি গোসল করব, এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, তুমি আগে যাও, তুমি গোসল করো। তারপর আমি রুম থেকে একটা গামছা আর একটা লুঙ্গি নিয়ে গোসল করতে নদীতে চলে গেলাম। সেখানে মনের তৃপ্তি করে গোসল করলাম। যাই হোক, গোসল শেষে আমি আবারও বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি আমার বউটি তাদের সাথে এখনো গল্প করছে। আমি দূর থেকে বেশ কিছু সময় তার দিকে তাকিয়েছিলাম। আমি দেখতেছিলাম সে অবিকল একজন মানুষ। একজন মানুষের মাঝে যে আচরণ, যে বৈশিষ্ট্য থাকা দরকার, তার মাঝে সবকিছু আছে। একটা মানুষ আর একটা মানুষের সাথে কিভাবে গল্প করে, সেম ভাবে সে গল্প করতেছে। আমার মামাও হেসে হেসে গল্প করতেছে। প্রথম দিকে তো আমার মামা খুবই ভয় পাচ্ছিল, সে একটা পরী, তার সাথে কি বলবে না বলবে, কিন্তু এখন সে অনেক বেশি পরিমাণ খাতির জমানোর চেষ্টা করতেছে। এর পিছনেও কিন্তু বন্ধুরা একটা কারণ আছে। আপনারা যারা পরী যখন বউ সিজন 1 শুনেছেন, তারা তো নিশ্চয়ই জানেন আমার মামা অনেক বেশি পরিমাণ কৃপণ এবং ধন সম্পদ, অর্থর প্রতি তার খুব বেশি পরিমাণ লোভ। আমি বুঝতে পারছি আমার বউটার সাথে খাতির জমানোর তার একটা মাত্র উদ্দেশ্য, আমার বউ যদি তারে কিছু ধন সম্পদ, অর্থ দেয়, সেটা নিয়ে সে বাড়িতে যাবে। এটা আমি আগেই বুঝতে পারছি।
এই জন্যই সে আমার বউটার সাথে হেসে হেসে খুব খাতির জমানোর চেষ্টা করতেছে। তো যাই হোক, আমি তাদের সামনে গেলাম, যে বললাম তোমরা এখনো গল্প করতেছো আর আমাকে খেতে দাও না, আমার খুব ক্ষুধা লাগছে, মা খেতে দাও না। তখন মা বলল সবকিছু কমপ্লিট, রুমের মধ্যে রাখা আছে, তুই যা, আমি আসতেছি। একথা বলার সঙ্গে সঙ্গে আমার মামা বলল, কি রে বুবু, তুই এখনো তোর ছেলেকে ভাত বেড়ে দিবি? তোর ছেলের জন্য তো আর একজন আছে না, সে এখন সব দায়িত্ব নেবে, তুই কেন এখন ভাত বাড়তে যাবি? তখন মা বলল, হ্যাঁ তাই তো, বৌমা তুমি যাও তো, ওর কি কি লাগে দেখো, আমি আর বাবু ওর দায়িত্ব নিতে পারবো না, আজ থেকে সব দায়িত্ব তোমার, আমি আর ওর টেনশন করতে পারবো না, তোমার হাতে ওকে তুলে দিলাম, তুমি যাও। তখন আমার বউটি বলল, মা আপনি কোনো টেনশন করবেন না, ওর সকল দায়িত্ব আমার। তারপর আমার বউটি আমার হাত ধরে রুমের মধ্যে নিয়ে গেল, সে আমাকে তার নিজের হাতে ভাতটা বেড়ে দিল। দেখি মা মুরগির মাংস রান্না করছে, তারপর আমার বউটি মুরগির মাংস আমার ভাতের উপর দিল। আমি খুব বেশি পরিমাণ ক্ষুধার্ত ছিলাম, তাই নিজের হাত দিয়েই তখন মেয়েকে খাইতেছিলাম। তারপর আমার বউটি বলল, আরে তুমি কি করছো, তোমার হাত দিয়ে খাওয়ার কি দরকার, আমি আছি না, মা কি বললো একটু আগে শোনো নাই? তারপর আমি বুঝতে পারলাম আমার বউটি কি চাচ্ছে। তখন আমার প্লেটটা তার কাছে দিলাম, সে তার সুন্দরী কোমল হাত দিয়ে মেখে মেখে আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি খাচ্ছিলাম। সে আমাকে এত পরিমাণ আদর যত্ন করতেছিল, মনে হচ্ছিল আমি যেন 2 বছরের একটা শিশু। 2 বছরের একটা বাচ্চাকে তার মা যখন যেভাবে আদর করে খাওয়ায়, সে আমাকে সেভাবেই খাওয়াচ্ছিল। আসলে রুমের মধ্যে তো কেউ নেই, আমি আর আমার বউ, কাজে সে তার ইচ্ছে মতো আদর করে আমাকে খাওয়াচ্ছিল। আমিও এই জিনিসটা খুবই উপভোগ করতেছিলাম। আমি যখন হাত দিয়ে কিছু ভাত নিয়ে তাকে খাইয়ে দিতে লাগলাম, সে বলল, তুমি জানো না আমি এ সকল খাই না। আমি আবার বললাম, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসলে আমি জানতাম সে ভাত খায় না, তারপরও আমি ট্রাই করলাম দেখি সে খায় কিনা। আসলে তার তো খাওয়ার কথা না। তো যাই হোক, সমস্ত ভাত সে আমাকে খাইয়ে দিল। তারপর আমি আমার হাত দিয়ে পানিটা খাইলাম। খাওয়ার পর আবারও বাইরে আসলাম, আমার বউটাও বাইরে আসলো, সেখানে আমরা বসেছিলাম। তো মামা একটা পর্যায়ে বলল, ভাগনা তোমরা থাকো, আমার তো বাড়ি যেতে হবে, আমার অনেক কাজ। মামাকে বললাম, মামা তুমি আজকে থাকো না, আজকের এই আনন্দের দিনে তুমি থাকবা না? তখন মামা বলল, না না, আজকে আমার থাকাই যাবে না, আমার অনেক পরিমাণ সমস্যা হবে, অনেক কাজ আছে বাড়িতে। তারপর আমি মামাকে বললাম, মামা তোমার কাছে একটা অনুরোধ। মামা বলল, কি বলিস বল। বললাম, এই যে আমার বউ একটা পরী, এই কথা যেন কেউ না জানে, খবরদার তুমি কাউকে বলবা না। তখন মামা বলল, ভাগনা এই বিশ্বাস তুই আমাকে করিস? মানুষ কেন, একটা কাকও জানবে না তোর বউ একটা পরী, আর তুই যে বিয়ে করছিস এই কথাটাই তো আমি কাউকে বলবো না। তো যাই হোক, মামা কথা বলতে বলতে সে রেডি, সে চলে যাবে। সে আমার মার কাছ থেকে বিদায় নেয়, আমার আব্বার কাছ থেকে বিদায় নেয়, আমার কাছ থেকে বিদায় নিয়ে আমার বউটির কাছে যায়। মানে আমার বউটা তো পাশেই ছিল, তার কাছে বলে যে, বৌমা তুমি থাকো, আমি যাই, আর আমার ভাগ্নেকে দেখে শুনে রাখিও, আর 2-1 দিন পরে আমি আসব, এই কথা বলতেছিল। কিন্তু সে আমার বউ থেকে যাচ্ছিল না, মানে কথা বাড়াচ্ছিল। তো এইটা নিয়ে সে অনেক বেশি পরিমাণ কথা বলতেছিল, মানে কি কথা বলবে সেটা জানতো না, কিন্তু কথা বলতেছিল, আবল তাবল কথা বলতেছিল। তা আমি তো বুঝতে পারলাম তুমি কেন যাচ্ছ না, আমার বউও বুঝতে পারে। তখন আমার বউ বলে, মামা আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। তারপর আমার বউটি রুমের মধ্যে প্রবেশ করে, তারপর সেখান থেকে বেশ কিছু পরিমাণ টাকা নিয়ে আসে। আমি জানি না এই টাকা সে কোথা থেকে পেল, আর কোথা থেকে পাবে, সে তো পড়ি, তার তো টাকা পয়সার অভাব নাই, চাইলেই সে পায়। তারপর সে কিছু পরিমাণ টাকা নিয়ে এসে মামার হাতে দিল, দিয়ে বলল, মামা এটা আপনার জন্য নেন। তখন আমার মামা বলে, কি দরকার ছিল এগুলার, আমারই তো দেওয়ার কথা তোমাদের, তুমি আবার দিচ্ছ কেন? আমি বললাম, মামা হয়েছে, নাও নাও, তুমি তো এই জন্যই আসিলা। তখন মামা আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমাকে চোখ দিয়েই খেয়ে ফেলবে। আমি বুঝতেছিলাম মামা রাগ করলো, কিন্তু আমার আসলে খুবই রাগ হচ্ছিল। আজকে আমি বিবাহ করছি, আর আজকে ওনার আমার বইয়ের থেকে টাকা চাইতে হবে? মানে টাকা চাই নাই, কিন্তু আকার ইঙ্গিতে বোঝাইছে কিছু টাকা আমাকে দাও। তো যাই হোক, সে যখন টাকা পাইলো সে অনেক খুশি। তারপর সে আমার বইয়ের থেকে অনুমতি নিয়ে, আমার থেকে অনুমতি নিয়ে রওনা দিল। ওই যে মামা একটা নৌকা নিয়ে আসছিল, সেই নৌকা নিয়ে নদী দিয়ে আস্তে আস্তে তার বাড়ির দিকে রওনা দিল। মামা চলে যাওয়ার পর মা যখন রুমের মধ্যে প্রবেশ করলো, তখন আমি আমার বউটাকে বললাম, তুমি আবার টাকা দিতে গেলা কেন? এই টাকা দিয়ে তুমি আবার মামাকে লোভ বানাচ্ছ না? দেখবা সে আর আমাদের বাড়ি ছাড়বে না। তখন আমার বউটি বলল, আরে না হয় সামান্য কিছু টাকা দিলাম, বেচারা টাকাকে অনেক ভালোবাসে। আসলে বন্ধুরা, আপনাদের মাথায় নিশ্চয়ই এখন একটা কথা ঘুরপাক খাচ্ছে, সে তো পড়ি, সে তো চাইলেই অনেক বেশি পরিমাণ ধন সম্পদ যে কোনো সময় আমাকে উপহার দিতে পারে, তাহলে আমি কেন তার থেকে অনেক বেশি পরিমাণ টাকা চাচ্ছি না? বন্ধুরা, সে তো আমার বউ, আমার ভালো সময় খারাপ সময় সে তো আমার পাশে থাকবে, যখন যা আমার দরকার সে দিবে, এর আগেও তো সে আমাকে দিয়েছে। কাজেই এই জিনিসটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই, সে আমাকে কি দিল না দিল। তার যদি মনে হয় আমাকে টাকা দেওয়া দরকার তাহলে ঠিক আছে, আর যদি আমাকে টাকা না দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি তো শুধু তাকেই ভালোবাসি। কিন্তু আমার যখন টাকা দরকার হয় সে যেন কিভাবে বুঝে যায় আমার টাকা দরকার, বলে এই যে কিছু টাকা আছে তুমি নাও, আমি নিতে চাই না, কিন্তু সে আমাকে জোর করে দেয়।
তো যাই হোক, আমি আমার বউকে আদর করে বিড়াল ডাকি। যখনই প্রয়োজন হয় বলে, এই বিড়াল এইদিকে আসো। আর বিড়াল বলে ডাকবো না কেন বলেন তো? সে তো বিড়াল আকৃতি থেকেই আমার সাথে প্রেম করত। বিড়াল আকৃতি থেকে সে লুকোচুরি করত। এজন্যই তাকে আদর করে আমি বিড়াল ডাকি। সে খুব একটা মাইন্ড করে না, তবে মাঝে মাঝে অনেক বেশি পরিমাণ রাগ করে। আমি তাকে বিড়াল বলে ডাকি, আর না হয় সরাসরি বউ বলে ডাকি। যাই হোক, যখন যেটা মনে হয় সেটাই ডাকি। কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে নিল। তারপর আমরা রুমের মধ্যে প্রবেশ করলাম। আমার বউ তো কিছুই খায়নি, সকাল থেকে সে না খাওয়া। সে মুখ ফুটে বলছে না আমার ক্ষুধা লাগছে। রুমের মধ্যে কোনো মাছও নেই। তো আমি তো জানি আমার বউটা ক্ষুধা পেলে ক্ষুধা সহ্য করতে পারে না, কাজেই আমাকে এখন মাছ ধরতে যেতে হবে। তখন আমি বললাম, তুমি থাকো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। সে বলল, তুমি কোথায় যাবা? আমি বললাম, কোথায় যাব মানে, তোমার জন্য মাছ ধরে আনি। সে আমাকে বলল, আজকে আমার না খেলেও চলবে, তুমি আজকে আমার পাশে পাশে থাকো না। আজকের দিনটা আর তো আমরা পাবো না, সবসময় তুমি আমার পাশে থাকো। আমি বললাম, না, তোমার ক্ষুধা লাগছে, আগে তুমি কিছু খাও, তারপরে আমরা একসাথে আবার গল্প করব। তখন সে বলল, ঠিক আছে, আমিও তোমার সাথে যাব, আমিও তোমার সাথে মাছ ধরতে যাব। আমি বললাম, ভালোই তো হয়, তুমিও যাবো আমার সাথে। আজকেই আমাদের বিয়ে হলো, আজকেই বাসর হলো, আজকে তুমি আমার সাথে নদীতে যাবা, তো চলো ঠিক আছে। এই কথা মা শোনে। মা শোনার পর বলে, না না, আজকে বৌমার নদীতে যাওয়া যাবে না, আজকে যাওয়ার কোনোই দরকার নাই। নতুন বউ, আজকে প্রথম দিন, আজকে যাওয়াই যাবে না। তখন আমি বললাম, মা তো নিষেধ করতেছে। তখন পরিটি বলে, মা আমি যাই না। তো মা বলল, বৌমা বেশি বুঝো না, আজকে যাওয়া যাবে না। তখন আমার বউ বলল, মা যেহেতু নিষেধ করতেছে আমি আর না যাই, তুমি যাও, তাড়াতাড়ি যাও, কিছু মাছ পেলে নিয়ে আসিও, কিন্তু বেশি দেরি করিও না। যাই হোক, আমি সন্ধ্যাবেলায় আমার কিছু জাল, বড়শি, সরঞ্জাম নিয়ে আমার যে ছোট ডেঙ্গি নৌকা ছিল সেখানে গেলাম। তারপর তাড়াতাড়ি করে নদীর এই পার থেকে ওই পারে গেলাম। ওই পারে কিছু ছোট মাছ বেশি পরিমাণ পাওয়া যায়, সেখানে আমি জাল পাতলাম। 1 ঘন্টা পর যখন আবার জাল চেক করলাম, তখন দেখলাম মোটামুটি কিছু পরিমাণ মাছ ধরছে। আসলে অনেকদিন হয়ে গেল আমি মাছ ধরি না, কাজে আমার কোনো আইডিয়া নেই এখন কোন জায়গায় জাল পাতলে বেশি পরিমাণ মাছ পাওয়া যায়। তো জালগুলো উঠাইলাম, বড়শিগুলো উঠাইলাম, বেশ কিছু পরিমাণ মাছই পাইছিলাম। যে মাছটা আসলে পরি খেয়ে পেট ভরে যাবে, সে মাছটা নিয়ে আসলাম। আস্তে আস্তে রাত 8টা। তারপর তাজা মাছ যখন তার সামনে দিলাম, সে খাচ্ছিল না। তখন আমি বললাম, আরে খাও, তোমার জন্য তো নিয়ে আসছি। তারপর তার হাতে দিলাম। সে তাজা মাছ মানুষ আকৃতি থাকা অবস্থায় বন্ধুরা এমনভাবে খাচ্ছিল, কসকস ক্যাস ক্যাস করে কাঁচা মাছ খাচ্ছিল। দেখে মনে হচ্ছিল রাক্ষস যেন মাছ খাচ্ছে। আর আমি তো আপনাদের আগেই বলেছি, আমার পরিটির সবকিছু ভালো লাগে, শুধুমাত্র এই জিনিসটা ছাড়া। আপনাদেরও তো ভালো লাগবে না ভাই? যখন কোনো মানুষ কাঁচা মাছ চিবিয়ে খাবে, আপনি যদি তার পাশে উপস্থিত থাকেন, আপনার কেমন লাগতে পারে বলেন তো? সে তো পরি, কিন্তু মানুষ আকৃতিতে আছে। মানুষ আকৃতিতে থাকা অবস্থায় সে যখন তাজা মাছ চিবিয়ে খ্যাস 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 করে খায়, তখন আমার কেমন লাগবে? এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগতেছিল। মা এই জিনিসটা দেখে আর নিতে পারে নাই। মা সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে যায়। আমার বউটা ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না, তার তো প্রচুর পরিমাণ ক্ষুধা ছিল। সে চোখ বন্ধ করে আপন মনে হাত দিয়ে মাছ ধরতেছে আর কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে আমার প্রচুর পরিমাণ রাগ হয়। কিছুক্ষণ পর আমি তাকে ধমক দিই, এই তুমি এগুলো কি করো? এভাবে কেউ মাছ খায়? মাছ খাওয়া ভালো কথা, একটু রয়ে শয়ে খাও। তখন আমার বউটি মাছ খাওয়া বন্ধ করে দেয় এবং চোখ খুলে আমার দিকে তাকায়। তাকিয়ে এমনভাবে চোখের ভাষায় কথা বলতেছিল, আমাকে বোঝাচ্ছিল, তুমি আমাকে ধমক দিলা, আজকে আমাদের বাসর হলো মাত্র। সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, আমি বুঝতে পারলাম সে আমার প্রতি অনেক পরিমাণ অভিমান করেছে। অভিমান তো তারপরই করা যায় যাকে অনেক বেশি পরিমাণ ভালোবাসা যায়। সে হয়তো তখন মনে মনে ভাবতেছিল, আমি যারে এত পরিমাণ ভালোবাসি সে আমার খাওয়াটা দেখতে পারে না, এ ভেবে সে অনেক পরিমাণ দুঃখ পাচ্ছিল। তো যাই হোক, তারপর সে খাওয়াটা বন্ধ করে দেয়। আমি সঙ্গে সঙ্গে তার কাছে যাই, যে তাকে জড়িয়ে ধরে বলি, আরে তুমি রাগ করলা? আমি তো ওইভাবে বলি নাই, আমি আসলে কন্ট্রোল করতে পারতেছিলাম না, প্লিজ মাফ করে দাও না, আজকের মতো মাফ করে দাও না, এইভাবে তাকে অনুরোধ করতেছিলাম। কিন্তু সে এত পরিমাণ কষ্ট পাইছে, আমার সাথে কোনো কথা বলতেছিল না। ওই অবস্থায় সে রুমের মধ্যে প্রবেশ করলো, আমিও তার পিছে পিছে রুমের মধ্যে প্রবেশ করলাম। তারপর সে বিছানার উপর শুয়ে পড়লো। আমি তখন তাকে হাত ধরে বললাম, প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আর কখনোই হবে না। আসলে দেখো, একটা মানুষ যখন কাঁচা মাছ খায় তখন আসলে এটা আমি নিতে পারি না। এটা খাচ্ছিলা ঠিক আছে, কিন্তু কেন যেন আমার মাথা গরম হইলো, আমি আসলে বলতে পারবো না, প্লিজ আমাকে মাফ করে দাও। তারপর সে কোনো কথা বললো না। আমি তার হাত ধরে কান্না শুরু করলাম। তারপর সে বলল, আরে সমস্যা নাই, তুমি সও, আমি রাগ করিনি, তুমি সও। আমি তাকে স্পর্শ করতে লাগলাম, কিন্তু সে কিছুতেই আমাকে স্পর্শ করতে দিল না। বন্ধুরা, আমি তো জানি আমার বউটা খুবই অভিমানী,
সে যদি একবার অভিমান করে, সে যদি একবার আমার প্রতি রাগ করে, এই রাগ, এই অভিমান ভাঙাতে আমার অনেক বেশি পরিমাণ সময় লেগে যায়। সে আসলে এই জিনিসটা পছন্দ করে না আমি তাকে কষ্ট দেই, আমি তাকে দুঃখ দেই। আমি বুঝতে পারছি সে অনেক বেশি পরিমাণ কষ্ট পাইছে। আমি জানি আজকের দিনে তার সাথে এরকম ব্যবহার করা আমার ঠিক হয় নাই, কিন্তু কেন যে আমার মাথাটা সেই সময় গরম হয়ে গেল বুঝতে পারি না। সে তো মাছ অনেক মজা করেই খাবে, তাই না? আমার আপনার প্রিয় খাবার মাছ, গোস্ত, ভাত, এগুলো যদি আমাদের সামনে দেয়, আমরা যখন ক্ষুধার্ত থাকি আমরা তখন রাক্ষসের মতোই তো খাই, অনেক মজা করে খাই। আর সে যেহেতু মাছ খায়, মাছই তার কাছে প্রিয় খাবার, তো সে যখন এইভাবে খায় এটা তো স্বাভাবিক, আমার বোঝা উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি তখন বুঝতে পারছিলাম এখন যাই বলি না কেন তার রাগ ভাঙবে না, কিছু সময় পর আবারও রাগ ভাঙাতে হবে। তারপর তখন আমি রুম থেকে বের হয়ে যাই। যাওয়ার পর মাকে বলি, মা খাবার টাবার কিছু হয়েছে, আমি খাবো, খেয়ে ঘুমাবো। তো মা আমাকে বললো, কি রে তোর কিছু হয়েছে, এভাবে কথা বলতেছিস? মাকে বললাম, না মা, আসলে ঘুম ধরছে তো, কাল রাতে তো আমাদের কারোরই ঘুমায় নাই। আসলে মা জানে না বিষয়টা আমার এবং পরীর মাঝে যে ঝামেলাটা হয়েছে। পরীটি যখন মাছ খাচ্ছিল মা তো তখন বাইরে চলে যায়, যার কারণেই মা বুঝতে পারে না পরীটির সাথে আমার একটু ঝামেলা হয়েছে। যাই হোক, তারপর মা ভাত দেয়, আমি অল্প পরিমাণ ভাত খাই। আসলে ভাত না খাইলে মা রাগ করবে, এই জন্যই ভাতটা খাওয়া। তারপর মাকে বললাম, মা আমি ঘুমাতে গেলাম। তারপর আবারও আমি রুমের মধ্যে প্রবেশ করি, রুমের সিট টেনে দেই। দেওয়ার পর রুমে এসে দেখি পরীটি শুয়ে আছে, চোখ বন্ধ করে আছে। জানি না সে ঘুমাচ্ছে কেন, ভালোভাবে তাকিয়ে দেখি সে ঘুমিয়ে আছে। আমি আর তাকে কোনো ডিস্টার্ব করলাম না, কেননা গত রাত্রে তো ঘুমায়নি, আবার সারাদিনও ঘুমাই নাই। আমি তাও দিনের বেলা ঘুমিয়েছি, সে তো ঘুমাই নাই। আমি তার কোলের উপর মাথা রেখে ঘুমিয়েছি, আর সে সারাক্ষণ শুধুমাত্র আমার দিকে তাকিয়েছিল, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সে তো ঘুমায় নাই, তাই আমি তাকে কোনো ডিস্টার্ব করলাম না। আমি অপেক্ষা করতে লাগলাম সে কখন ঘুম থেকে জাগ্রত হয়। তারপর আবারও তার কাছে মাপ চাইব, তার কাছে আবারও ক্ষমা চাইব, আর বলবো আমি কখনোই তোমার সাথে রাগ করব না, তুমি আমাকে প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমি আমার বউকে যে পরিমাণ কষ্ট দিয়েছি তার চেয়ে বেশি পরিমাণ কষ্ট আমি পেয়েছি। তো যাই হোক, আমি বসে বসে অপেক্ষা করতে লাগলাম কখন তার ঘুম ভাঙে, কিন্তু না, তার কোনো ঘুম ভাঙছে না। আমি বুঝতে পারলাম তার ঘুম ভাঙানো কঠিন হয়ে যাবে আমার জন্য। সে ঘুমিয়ে আছে, আজকে তাকে আর ডিস্টার্ব না করি। আমারও মাথা ব্যথা করতেছিল, আমিও রুমের লাইটটা বন্ধ করে তার পাশে শুয়ে পড়লাম। একটা পর্যায়ে আমি কখন যে ঘুমিয়ে গেলাম আসলে বুঝতে পারলাম না। এক ঘুমে রাত পার। আমি যখন চোখ খুলি দেখি আমার বেডে আমার বউটি নেই, মানে সেই পরীটি আমার পাশে নেই। তখন আমি মনে মনে ভাবলাম আমার বউটি হয়তোবা আমার আগে ঘুম থেকে জাগ্রত হয়েছে এবং সে বাইরে বের হয়ে মার সাথে হয়তোবা গল্প করতেছে বা মাকে কাজে সাহায্য করতেছে। তারপর আমি আস্তে আস্তে রুম থেকে বের হলাম। বের হওয়ার পর দেখি মা একা একাই বাইরে কাজ করতেছে। তখন মাকে বললাম, মা জিএসপিন কোথায়, তুমি একা একা কাজ করতেছো? তখন মা আমাকে বললো, জিএসপিন কোথায় মানে, ও তো তোর রুমেই ছিল, সকাল থেকে তো ওকে আমি দেখি নাই, আমি তো মনে করছি তোর রুমে ঘুমিয়ে আছে। তখন আমি বললাম, কি বলো মা, ও রুম থেকে বের হয় নাই? মা বললো, না তো, ও কেন রুমে নেই? তখন আমি মার কথার উত্তর না দিয়ে দৌড়ে আবার রুমে যাই। যাওয়ার পর দেখি কোথাও নেই। আমি আমার খাটের নিচে তাকিয়ে দেখলাম সেখানেও সে নেই। আসলে অভিমান করে তো খাটের নিচে লুকিয়েও থাকতে পারে, কাজেই আমি খাটের নিচে চেক করলাম, সেখানেও নেই। আমি কান্না করতে শুরু করলাম। মাকে বললাম, মা ও কি চলে গেল আমাকে ছেড়ে? মা বললো, কি হয়েছে রে, ও আমাদের ছেড়ে চলে যাবে কেন? মাকে বললাম, মা কালকে রাত্রে ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছিল। ও যখন কাঁচা মাছ খায় তখন ওকে আমি একটা ধমক দিছিলাম। আসলে সে এমনভাবে খাচ্ছিল আমার খুব রাগ হচ্ছিল। তখন মা বললো, তুই ওর সাথে রাগ করছিস কেন? ও তো কাঁচা মাছ খায়, এতে তোর কি সমস্যা? আমি তো দেখতেছিলাম সে কাঁচা মাছ খাচ্ছিল, তো আমার একটু খারাপ লাগতেছিল, আমি চলে আসলাম, তুইও চলে আসতি রুম থেকে। তখন মাকে বললাম, মা আমার এটা ভুল হয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি এরকম ব্যবহার কেন আমি করলাম। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। নদীর ধারে গেলাম, সেখানেও নেই। নৌকোর উপরে গেলাম, সেখানেও নেই। পুরো বাড়ি আনাচে কানাচে তন্ন করে দেখলাম, সেখানেও নেই। এর আগেও একবার সে হারিয়ে গিয়েছিল, তারপর সে একটা কোরই গাছের উপর আমি তাকে পেয়েছিলাম, সেখানে বসেছিল। সেই কোরই গাছের কাছে গিয়েছিলাম, সেখানেও সে নেই। আমি চিৎকার করে কান্না করতে লাগলাম। আমি মাকে বললাম, মা ও কি আমাকে ছেড়ে সত্যি সত্যি চলে গেল? আমি না হয় ওকে শুধুমাত্র একটা ধমক দিয়েছিলাম, এজন্য সে কি আমাকে ছেড়ে চলে যাবে? সে আমার ভালোবাসা বুঝলো না? মা বলতেছিল, কিরে তোকে ছাড়া তো চলে যাওয়ার কথা না, তোর জন্য সে তার বাবা মা, সে তার রাজ্যে ত্যাগ করে চলে এসেছে, তোর উপর অভিমান করে সে তো চলে যাওয়ার কথা না, তুই একটু খোঁজ নিয়ে দেখ না ভালোভাবে। কিন্তু বন্ধুরা, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও আমি তাকে পাইলাম না। আমি কি তাকে হারিয়ে ফেললাম? আমি শুধু কান্না করতে লাগলাম। আমি কেন আমার বউটির সাথে খারাপ ব্যবহার করলাম? আমার বউটা অনেক বেশি পরিমাণ অভিমানী, অনেক বেশি পরিমাণ রাগ। বিশেষ করে আমি যখন তাকে কষ্ট দেই, সেই কষ্ট কিছুতে মেনে নিতে পারে না। সে চায় আমি তাকে সবসময় ভালোবাসি। সে তার বাবা মা, সে তার রাজ্য ছেড়ে আমার কাছে চলে এসেছে, আর আমি প্রথম দিনই তার সাথে রাগারাগি করলাম, সে আমাকে ছেড়ে চলে গেল নাকি? আমি শুধু হাই হাই করতেছিলাম, হাই আল্লাহ, এটা আমি কি করলাম? এতদিন পর আমি আমার বউটিকে ফিরে পেলাম, আর আজকেই আমার বউটি আমাকে ছেড়ে চলে গেল।
আমি শুধু কান্না করতেছিলাম, অঝর নয়নে কান্না করতেছিলাম। আমি ভেবেই নিয়েছিলাম পরীটি আমাকে ছেড়ে তার রাজ্যে চলে গিয়েছে শুধুমাত্র আমার উপর রাগ করে। একটা পর্যায়ে যখন আমি নিরাশ হয়ে বাড়ি ফিরছিলাম, তখনই আমার চোখ যায় ডান দিকে নদীর কাছে। তারপরেই আমি দেখতে পাই আমার নৌকার একদম শেষ মাথায় একটা ধবধবে সাদা বিড়াল, অনেকটা লম্বা বিড়াল, সেখানে বসে থেকে পানির দিকে তাকিয়ে কিছু একটা দেখছে। সে এমনভাবে পানির দিকে তাকিয়ে আছে যেন পানির উপর কোনো ভাসমান মাছ তার সাথে এসে কথা বলছে। আমি দেখে অনেক খুশি হয়ে যাই। আমি দৌড়ে নৌকার উপর যাই, তারপরেই সঙ্গে সঙ্গে তাকে কোলে নেই, নিয়ে তার রাগ ভাঙানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই সে আমার প্রতি সাড়া দিচ্ছিল না। বন্ধুরা, আপনারা যারা পরি যখন বউ সম্পূর্ণ ঘটনা শুনেছেন তারা নিশ্চয় জানেন আমার বউটা খুবই অভিমানী। একবার যদি সে রাগ করে তাহলে তার রাগ ভাঙানো আমার জন্য খুবই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, অনেক কষ্টর পর আমি তার রাগ ভাঙাতে সক্ষম হই। সে তখন বিড়াল আকৃতি থেকে মানুষ আকৃতিতে চলে আসে। আমি দেখতেছিলাম তার চোখ মুখ ফুলে গিয়েছে। আমার বুঝতে বাকি রইল না সে আমার দুঃখ কষ্ট পেয়ে সারা রাত কান্না করেছে, যার কারণে তার চোখ এবং মুখ অনেকটা ফুলে গিয়েছে। আমি তাকে জড়িয়ে ধরলাম, বললাম আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও, আর কখনোই তোমার সাথে আমি রেগে কথা বলবো না। তো যাই হোক, আমি অনেক ইমোশনালি কথাগুলো বলতেছিলাম। একটা পর্যায়ে সে আমার মুখে হাত দিয়ে বলে, যা হবার তা তো হয়েই গিয়েছে, এটা নিয়ে আমাদের আর কথা বাড়ানো ঠিক নয়। আমার এখন মনটা অনেক ঠান্ডা হয়েছে, আমাকে নিয়ে তুমি আর টেনশন করিও না। তবে তোমাকে একটা কথা বলে দেই, দেখো আমি তোমাকে অনেক কষ্ট করে বিয়ে করেছি। আমার বাবা মা কিছুতেই চাচ্ছিল না আমি তাদের রাজপ্রাসাদ ছেড়ে, আমাদের রাজ্য ছেড়ে তোমার কাছে এসে সংসার করতে, কিন্তু তাদেরকে আমি অনেক কষ্ট করে ম্যানেজ করে এক পর্যায়ে তোমাকে বিয়ে করে ফেলি। আজ তোমার সাথে আমি সংসার শুরু করেছি। তুমি যদি আমাকে এখনই দেখতে না পারো, ভবিষ্যতে তো আমার সাথে কোনো কথাই বলবা না। আমি তোমাকে অনেক ভালোবাসি, জানো তো, ভালোবাসার মানুষ যদি কখনো ছোট কথাও বলে সেটাতেও অনেক বড় পরিমাণ দুঃখ লেগে যায়। আমি তোমাকে ভরসা করি, আর তোমাকে আমি অনেক ভরসা করি বলেই সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমার পরিবউটি এমনভাবে কথাগুলো বলতেছিল, আমার দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, তার দু চোখ দিয়েও টপ টপ করে পানি পড়তেছিল। একটা পর্যায়ে আমরা স্বাভাবিক হই। আমি তার কাছে বলি, আমার জীবনেও আর কখনো ভুল হবে না, তুমি দেখে নিও। সে তখন আমাকে বলল, তাই যেন হয়, আর একবার যদি ভুল করো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব। আমি তোমার দেওয়া কষ্ট কিছুতেই সইতে পারি না। আমি পৃথিবীর সকল কষ্ট সইতে রাজি, কিন্তু তোমার একটা ছোট কথার কষ্টও আমি সইতে রাজি নই, কেননা আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তোমার থেকে আমার এক্সপেকটেশন অনেক বেশি। যাই হোক, তারপর আমি তার হাত ধরে আমি আমার বাড়িতে পৌঁছাই। বাড়িতে যাওয়ার পর বাবা মাকে ডাক দেই। তারা আমার বউটিকে দেখে অনেক খুশি হয়। তারাও আমার বউটিকে জড়িয়ে ধরে, বলে, মা তুই কোথায় চলে গিয়েছিলি? জানিস তুই যাওয়ার পর আমার ছেলের কি অবস্থা হয়েছিল? তুই কি আর কখনো যাবি বল? আর কখনোই যাবি না। আমরা সবাই তোকে অনেক বেশি ভালোবাসি মা, তুই আমাদেরকে ছেড়ে কোথাও যাবি না বল। তখন আমার বউটি বলে, মা আমি তো কোথাও যেতে চাই না, আমি তো সমস্ত কিছু ছেড়ে আপনাদের কাছে একেবারে চলে এসেছি, যাওয়ার জন্য তো আসি নাই। আপনার ছেলেকে বোঝান, আপনার ছেলে মাঝে মাঝে আমার সাথে খারাপ ব্যবহার করে। তখন মা আমাকে একটা চর মারে, মানে ভালোবাসার আদরের চর, বলে, শয়তান তুই কেন আমার বৌমার সাথে এরকম ব্যবহার করলি? আমি তখন বললাম, মা আমি আর ভবিষ্যতে কোনো ভুল করব না। কেন যে আমার সেই সময় মাথাটা গরম হইলো আমি বুঝতে পারলাম না। আমি যাকে ভালোবাসি তার খারাপ দিকটাও আমার ভালোবাসা দরকার, এটা আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, আমার বউটা যখন কাঁচা মাছ খেতে শুরু করছিল, সবেমাত্র খাওয়া শুরু করছিল, আমি তখনই তাকে একটা ধমক দিয়ে দেই, যার কারণেই সে কিন্তু আমার উপর রাগ করে খাওয়াটা বন্ধ করে দেয়। অর্থাৎ তার কিন্তু এখনও অনেক ক্ষুধা। এই জিনিসটা আমি বুঝতে পারি। আমি সঙ্গে সঙ্গে বলি, তোমরা থাকো, আমি একটু আসতেছি। তারপরেই আমি নৌকার উপর যাই। নৌকার উপরেই জাল রাখা ছিল, সেই জাল নিয়ে নদীর এই পার থেকে ওই পারে যাই, তারপর সেখানে জালগুলো ফেলে দেই। তারপর নৌকার উপর আমি বেশ কিছু সময় অপেক্ষা করি। 2 ঘন্টা পর জাল উঠাই। জাল উঠানোর পর কিছু ছোট মাছ আমি পাই। পুঁটি মাছ থেকে শুরু করে দেশীয় সকল প্রজাতির মাছই মোটামুটি ছিল। অনেকটা হাফ কেজির মতো মাছ হবে, মোটামুটি খারাপ না। দিনের বেলা তাও তো অনেকগুলো মাছই পেয়েছি। তারপর মাছগুলো নিয়ে আমি সোজা বাড়িতে চলে আসি। দেখি আমার মা আর পরীটি গল্প করতেছে, হেসে হেসে গল্প করতেছে। দূর থেকে দেখে আমার খুব ভালো লাগতেছিল। আমার বউটি হাসলে আমার খুবই ভালো লাগে। যাই হোক, সেই মাছগুলো নিয়ে আমি আমার বউটাকে বললাম, এই যে নাও তোমার খাবার। তুমি তো ভালো মতো খাইতেই পারলাম না তখন, তুমি তো অনেক ক্ষুধার্ত, আমি বুঝতে পারছি, খাও।
তখন যে কথাটি সে আমাকে বলে এটা শোনার জন্য আমি এবং আমার মা মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমাকে বলে, এই মাছের জন্য এত কাহিনী, এই মাছকে কেন্দ্র করে তুমি আমাকে ধমক দিয়েছিলা, এই মাছের কারণে আমি খুবই কষ্ট পেয়েছি। আমি তোমাকে কথা দিলাম এই মাছ মানে এই কাঁচা মাছ আমি আর কখনোই খাবো না। এই কথা শোনার পর আমার মনটা ভার হয়ে গেল। আমি বললাম, তুমি যদি মাছ না খাও তাহলে কিভাবে তোমার ক্ষুধা নিবারণ করবা? তুমি তো ক্ষুধার্ত, তুমি মাছ খাবা না তো কি খাবা? তোমার প্রিয় খাবার নিয়ে এসেছি, খাও না, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বললাম তো আর কখনোই তোমাকে আমি ধমক দিব না। তুমি এখন আমার সামনেই এই কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাও, আমি একটু দেখবো। সে আমাকে বলল, আমি আর কখনোই কাঁচা মাছ খাবো না। শুধু কাঁচা মাছ না, যে খাবারগুলো তোমরা খাও না সেই খাবারগুলো আমি আর কখনোই খাবো না। আমি চেষ্টা করব তোমরা যেগুলো খাও সেগুলো খাওয়ার জন্য। এই কথা শোনার পর আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? তোমরা তো আমাদের খাবার খাও না, আমরা তো রান্না করে খাই, সে খাবার তুমি খেতে পারবা? সে আমাকে বলল, আমি যদি আমাদের রাজ্য ছেড়ে আমার বাবা মাকে ছেড়ে তোমার কাছে আসতে পারি তাহলে তুমি যে জিনিসগুলো খাও সেই জিনিসগুলো খাওয়া কি আমার জন্য বেশ কষ্টসাধ্য হবে? আমি বললাম, কষ্টসাধ্য হবে কিনা জানি না, কিন্তু তুমি তো এই জিনিসগুলো অভ্যস্ত না, তুমি কিভাবে খাবা? সে আমাকে বলল, আমাকে পারতেই হবে। আমি তোমাকে ভালোবেসেছি, অনেক কিছু ত্যাগ করে এসেছি, আর না হয় আমার প্রিয় খাবার ত্যাগ করলাম তোমার জন্য? আমি যেহেতু তোমাকে বলেছি আমি ভালোবাসি তোমাকে, আমি তোমাকে প্রমাণ দিতে চাই আমি তোমার জন্য সব করতে রাজি। আমি তোমাকে দেখায় দিতে চাই আমিও অনেক ভালোবাসতে পারি। এত গভীরে যখন কথাগুলো বলতেছিল, একটা পর্যায়ে মা কোনো কথা না বলেই সেখান থেকে উঠে যাচ্ছিল। আমি বুঝতে পারছি আমাদের এই কথাগুলো শুনে মা লজ্জা পাচ্ছিল। তারপরেই আমি মাকে বললাম, আরে মা, তুমি কই যাও? ওরে বোঝাও না, ওই কিন্তু পাগলামি করতেছে, মাছ যদি না খায় ওর তো শরীর খারাপ করবে। তখন মা ওর মাথায় হাত রেখে বলল, বৌমা, ওকে মাফ করে দাও না, ও আমার পাগল ছেলে, ছোটবেলা থেকেই এমন, এই ভালো এই খারাপ, ওর কথা ধরিও না তো তুমি। নাও, খেয়ে নাও, তোমার তো অনেক ক্ষুধা পেয়েছে, গতকাল মাছ খাইলা না, যখনই খাইতেছিলা তখনই বদমাইশ তোমার খাওয়াটা নষ্ট করে দিয়েছে, তুমি এখন খাও না প্লিজ, আমিও দেখি তুমি কিভাবে খাও। সে আমার মাকে বলে, মা, আমি মানুষ হব, আমি মানুষ হওয়ার চেষ্টা করব। আমি যেহেতু একজন মানুষকে বিবাহ করেছি, আমি মানুষ হতে চাই। এই কথাটা শুনে সত্যি আমার খুবই ভালো লাগলো। একটা পরী আমাকে ভালোবেসে সে তার রাজ্য, সে তার বাবা মাকে ছেড়ে সম্পূর্ণরূপে আমার কাছে চলে এসেছে। এত কিছু স্যাক্রিফাইস করে শেষ পর্যন্ত সে তার প্রিয় খাবার সেটাও সে পরিত্যাগ করে ফেললো শুধুমাত্র আমাকে ভালোবেসে। এখন থেকে সে নাকি আমি যা খাই তাই খাবে। জিনিসটা আমার খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, সকাল থেকে যেহেতু আমি আমার বউকে খোঁজাখুঁজিতে ব্যস্ত ছিলাম, আমার বাবা মাও তাকে খোঁজাখুঁজিতে ব্যস্ত ছিল, যার কারণে রান্না বান্না করা হয় নাই। এখন অনেকটা দুপুর, সকালে আমি কিছু খাইনি, আমিও খুবই ক্ষুধার্ত। তো মাকে বললাম, মা, ভাত হয় নাই, আমার খুবই ক্ষুধা পাইছে। মা বলল, হইছে, তুই বস, আমি তোকে দিচ্ছি। তারপর আমি বসলাম, দেখি আমার পাশে আমার বউটি বসলো। বসে সে একটা প্লেট নিল, প্লেট নিয়ে আমার প্লেটে সে 4টা ভাত বেড়ে দিল, তার প্লেটেও সে ভাত নিল। মা রুই মাছ রান্না করেছে, এই রুই মাছের ঝোল সে আমার প্লেটে দিল, তার প্লেটেও সে নিল। আমাকে একটা মাছের টুকরা দিল, সেও মাছের টুকরা নিল। তারপর আমাকে বলতেছে, তুমি খাও, দেখি কিভাবে খাও, তারপর আমি তোমার দেখা দেখি খাওয়ার চেষ্টা করব। তারপর কোনো কথা না বলে আমি হাত দিয়ে মেখে মেখে খাইতেছিলাম। আমি যখন ভাতের লোকমাগুলো মাখাইতেছিলাম, সে আমার প্লেটের দিকে তাকিয়ে তাকিয়ে সেও তার ভাতের লোকমাগুলো ঝোল দিয়ে মাছ দিয়ে মাখাইতেছিল। দেখতে খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল 2 বছরের একটা বাচ্চা ভাতগুলো মাখাইতেছে। সে তো কখনো ভাত মাখায়নি, যার কারণে কিভাবে মাখাইতে হয় সেটাও জানে না, এবড়ো থেবড়ো করে ভাতগুলো মাখাইতেছিল। যাই হোক, আমার খুবই হাসি পাচ্ছিল, কিন্তু আমি হাসতেছিলাম না। বেচারা খুবই কষ্ট পাচ্ছিল, এই দেখে মনে মনে আমি হাসলেও তাকে বুঝতে দিলাম না আমি হাসতেছি। তো যাই হোক, আমি যখন খাবারের প্লেট থেকে ভাত নিয়ে মুখে ভাত দিলাম, সেও আমার দেখা দেখি ভাতগুলো নিয়ে তার মুখে দেওয়ার জন্য চেষ্টা করলো। কিন্তু মজার বিষয় হলো, সে যখন এক মুঠো ভাত মুখে দিতে গেল, এর অর্ধেক ভাতই খাবার প্লেটে এবং মাটিতে পড়ে গেল। মাত্র অল্প কিছু ভাত তার মুখে নিতে সক্ষম হলো। তারপর সে চাবাইতে লাগলো। সে এমনভাবে চাবাচ্ছিল, মনে হচ্ছিল আমার মুখের মধ্যে যদি কোনো নিম পাতা দেওয়া হয়, দেওয়ার পর যদি বলা হয় তুমি চাবাও, তাহলে আমার মুখের বা আপনার মুখের কি এক্সপ্রেশন হতে পারে, অনেকটা সেইভাবে চোখ বন্ধ করে চাবাচ্ছিল। আমি বুঝতেই পারলাম তার খাইতে অনেক কষ্ট হচ্ছে। তারপর সে যখন অনেক কষ্টে খাবারগুলো গিলে ফেললো, সঙ্গে সঙ্গে সে পানি খেলো। আমি বুঝতে পারলাম তার অনেক কষ্ট হচ্ছে। আমি তাকে বললাম, থাক, এভাবে খেও না প্লিজ, আমার উপর রাগ করে তুমি এই কাজ করিও না।
তোমার জন্য মাছ রাখা আছে, ওগুলো খেয়ে নাও। সে আমাকে বলল, মাছ আমি ঠিকই খাবো, তবে তাজা না। তারপরে সে মাছের টুকরা নিয়ে শুধু মাছ খেতে শুরু করলো। সে দেখলাম কিছুটা বেটার ফিল করতেছে। ভাত খাওয়ার জন্য যেরকম মুখটা করছিল, মাছ খাওয়ার সময় ওই রকম করতেছে না। যদিও সে আনইজি ফিল করতেছে যেহেতু রান্না মাছ, তারপরেও সে ভালোভাবেই খাচ্ছে। তো পুরো মাছ খাইলো, এটা দেখে আমার খুবই ভালো লেগে গেল। তারপর আমি আরও মাছের টুকরা তাকে দিলাম। আমি দেখতে পেলাম সে ভাত ব্যতীত মাছই খাচ্ছে বেশি করে, কেননা মাছ খাওয়ার জন্য সে কমফোর্ট ফিল করতেছে। যেহেতু কাঁচা মাছ হলেও আগে সে মাছ খেয়েছে, যার কারণে ভাতের তুলনায় রান্না মাছই তার কাছে ভালো লাগতেছে। আমি একে একে তাকে মাছ দিচ্ছিলাম, সে বেছে বেছে খাচ্ছিল। একটা পর্যায়ে সে মাছের সাথে সাথে ভাতও খাচ্ছিল এবং খুব ভালোভাবে খাচ্ছিল, কিন্তু দেখতে লাগতেছিল অনেকটা 2 বছরের বাচ্চা যেভাবে খায় সেভাবে খাচ্ছিল। অবশেষে সে সম্পূর্ণ ভাত খেয়ে ফেলে। আমি তো অবাক হয়ে যাই, আমারও ভাত খাওয়া শেষ। আমি বলি, এটা কিভাবে সম্ভব? তুমি সবগুলো ভাত খেয়ে ফেললা? সে আমাকে বলল, আমার পক্ষে সবই সম্ভব, তোমাকে যেহেতু ভালোবেসেছি আমার পক্ষে সবই সম্ভব। আমি তখন তাকে বললাম, আচ্ছা কেমন লাগলো বলো তো? সে আমাকে বলল, খারাপ না, তবে 2-1 দিন আমার জন্য কষ্ট হবে, তারপর আর আমার জন্য কষ্ট হবে না, তখন আমি অভ্যস্ত হয়ে যাব। বন্ধুরা, সে যখন আমার সাথে প্রথম ভাত খেয়ে ফেললো, এই জিনিসটা মা পাশে থেকে দেখতেছিল, মানে দূর থেকে, কাছে আসে নাই, এবং দেখে দেখে অনেকটা হাসতেও ছিল। পরবর্তীতে মা আসলো আমাদের কাছে, আসার পর আমার বউকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলল, মা তোকে যত দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে, তুই আমার ছেলের জন্য আর কত কি করবি বলতো। তখন আমার বউটি আমার মাকেও জড়িয়ে ধরলো, ধরে বলল, মা আমি সত্যি মানুষ হতে চাই, আমি আপনাদের ছাড়া কোথাও যেতে চাই না, আমাকে কখনোই আপনাদের থেকে দূরে সরিয়ে দিবেন না, আমি সবসময় আপনাদের সাথে থাকতে চাই। আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আরে পাগলি, তুই যখন আমার কাছে এসেছিস, তোকে কি আমি সহজে যেতে দিব? আমার জীবন থাকতে এই বাড়ি থেকে তোকে কেউ নিতে পারবে না, তুই আমার লক্ষ্মী বৌমা। তুই আসার পর থেকে আমার ছেলে হাসি খুশি, আমার আয় বরকত বেড়ে গিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমি আমার বউকে নিয়ে রুমে চলে গেলাম। যাওয়ার পর বললাম, হইছে, আজকে যে নাটক করলা, তোমার নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত, এখন আমি তোমার কোলের উপর মাথা রেখে শুবো, তুমি আমার মাথা টিপে দিবা। সে আমাকে তখন কি করে বলতেছিল, আমি কি তোমার মাথা টেপার জন্য আসছি নাকি? আমি এসেছি আমার বাবা মার কাছে, আমি আমার বাবা মার সেবা করার জন্য আসছি, আমি তোমার সেবা করার জন্য আসি নাই, তুমি আমার থেকে দূর হও। তো যাই হোক, কথা বলতে বলতে কি করতে করতে সে হঠাৎ করেই একটা সময় আমাদের রুমে থাকা একটা বড় আয়নার সামনে গেল। মানে আমাদের সবার বাড়িতে একটা বড় ধরনের আয়না থাকে না, যেটা দিয়ে আমরা আমাদের ফেস দেখি, তো সেরকম আয়নাই আমার রুমে ছিল। অনেকটা পুরো শরীরই দেখা যায়, এত বড় আয়না। আয়নার সামনে যে উপর দিকে তাকিয়ে কিছু একটা দেখতেছিল, মানে আমাদের রুমের চাল দেখতেছিল। আমিও তাকে জড়িয়ে ধরার জন্য তার কাছে যাই। যাওয়ার পরে বন্ধুরা, আমার নজর যায় ওই আয়নার দিকে। আমি যখন আয়নার দিকে তাকাই, তখন আমি দেখতে পাই আমার সামনে একটা ঘুটঘুটে কালো অন্ধকার, পা এবং মাথা পুরো সমান, বোঝা যাচ্ছে না, খুবই কালো, দেখতে ভয়ঙ্কর লাগতেছিল আমার সামনে দাঁড়িয়ে। এটা আমি আয়নাতে দেখতে পাই। আমি তখন খুবই ভয় পেয়ে যাই, এতটা ভয় পাই আমার গা কাঁপতেছিল। আমি তখন তার দিকে তাকাই, মানে আমার বউটার দিকে তাকাই, তাকিয়ে দেখি না, ঠিকই তো আছে আমার বউ আমার সামনে, কিন্তু আয়নাতে যখন দেখি তখন মনে হচ্ছে আমার সামনে একটা কালো ঘুটঘুটে অন্ধকার জাতীয় একটা ছায়া আমার সামনে দাঁড়িয়ে আছে, রাক্ষসের মতো চেহারা, আগা গোড়া সমান, পা মাথা কিছুই বোঝা যাচ্ছে না। আমি একবার আয়নার দিকে তাকাই, একবার তার দিকে তাকাই, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি জোরে চিৎকার দিই, চিৎকার দিয়েই সঙ্গে সঙ্গে আমি আমার বিছানাতে বসে পড়ি। সে তখন দৌড়িয়ে আমার কাছে আসে, আসার পর বলে, কি হয়েছে তোমার, তুমি এরকম করলা কেন, কি হয়েছে, কি সমস্যা, বলো বলো আমাকে বলো। আমি তখন বললাম, আমি একটা জিনিস দেখেছি যেটা বলার মতো সাহস আমার নাই। সে আমাকে বলল, বলো না প্লিজ, আমাকে বলো তোমার কি হয়েছে। আমি তখন বললাম, আমি যখন তোমাকে জড়িয়ে ধরার জন্য তোমার পিছনে গেলাম, আমার চোখ আয়নার দিকে যায় এবং আয়নাতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার জায়গায় একটা কালো অন্ধকার ঘুটঘুটে অবয়ব দাঁড়িয়ে, যার আগা গোড়া কিছুই বোঝা যাচ্ছে না, কোনটা মাথা কোনটা পা কিছুই বুঝতে পারতেছিলাম না, তবে খুবই রাক্ষসের মতো চেহারা। তারপর আমি তোমার দিকে তাকাই, কিন্তু তখন আমি দেখতে পাই তুমি স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে। কিন্তু যখন আমি আয়নাতে তাকাই, তখন দেখতে পাই আয়নার মধ্যে আমার সামনে এরকম একটা অবয়ব দাঁড়িয়ে। আমি এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এরকম কেন হলো আমার সাথে। তখন সে আমাকে বলল, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, আমি তোমাকে সবই খুলে বলছি। তারপর সে দৌড়িয়ে 1 গ্লাস পানি আমাকে দিল, আমি পানিটা খাইলাম। সে আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলল, তুমি একটু শান্ত হও, এই রুমের মধ্যে কেউ নেই, তুমি ভুল দেখেছো, আমি কথা দিলাম তোমার কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে এখনই সব বিষয় ক্লিয়ার করতেছি, তুমি একটু শান্ত হও।
পুরো পানি খাওয়ার পর আমি আস্তে 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 নিজেকে কন্ট্রোল করলাম। আমি যখন পুরোপুরি শান্ত হইলাম তখন আমি তাকে বললাম, এর রহস্যটা কি, আমাকে খুলে বলো, এটা আমার জানতেই হবে। তখন আমার বউটি আমাকে বলে, এই রহস্য আমি তোমাকে খুলে বলতে পারি, কিন্তু এটা শোনার পর তুমি তো আমাকে ভুলে যাবা না, তুমি তো আমাকে তোমার থেকে তাড়িয়ে দেবা না। আমি বললাম, এটা কখনোই সম্ভব না, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই না? তোমাকে আমি কেন তাড়িয়ে দেব? আর সেই রাক্ষসের মতো জন্তুর সাথে তোমার কি সম্পর্ক? আমাকে খুলে বলো না প্লিজ। সে আমাকে বলল, দেখো, আমরা তো অদৃশ্য প্রাণী, আমরা বহুরূপী, আমরা যখন ইচ্ছা যে কোনো রূপ ধারণ করতে পারি। আমরা ঘোড়ার রূপ ধারণ করতে পারি, আমরা হাতির রূপ ধারণ করতে পারি, আমরা খারাপ মানুষের রূপ ধারণ করতে পারি, শিয়াল কুকুর যে কোনো কিছু রূপ ধারণ করতে পারি। আবার ঠিক তেমনি বিশ্ব সুন্দরী রূপবতীর রূপ ধারণ করতে পারি, যেটা তুমি বর্তমানে আমাকে দেখছো। কিন্তু বাস্তবিক অর্থে আমাদের একটা সত্যিকারের রূপ আছে, যে রূপ আমরা সবাই সমান। আমার বাবা মা, আত্মীয় স্বজন, আমাদের জিন রাজ্যের সকল জিন, আমরা একই রূপে রূপান্বিত। আমাদের প্রত্যেককে দেখতে এরকম, আমরা সবাই অনেক কালো, আমাদের চেহারাটাই এরকম রাক্ষসের মতো। এটাই আমাদের আসল অস্তিত্ব। আমরা সবাই অনেক কালো, দেখতে অনেকটা রাক্ষসের মতো। তোমাদের মানুষের যেরকম সুরত আছে, আমাদেরও তেমনি একটা সুরত আছে, যে আকৃতি দেখলে তোমরা অনেক ভয় পেয়ে যাও। আয়নাতে যে জিনিসটা দেখেছিলা সেটা আমারই আসল রূপ। আয়নাতে আমাদের আসল রূপ দেখা যায়। কাজেই কেউ যদি আয়নাতে তাকায় এবং আমরা যদি আয়নার সামনে থাকি, তাহলে সেই আয়নার মধ্যে আমাদের আসল রূপ সে দেখতে পায়। আমি তখন বন্ধুরা ঢোক গিলতেছিলাম। আমি তাকে বললাম, আমাকে আরেক গ্লাস পানি দাও। তারপর সে আমাকে আরেক গ্লাস পানি দিল। আমি পুরো পানিটা ঢকঢক ঢকঢক করে গিলে খেলাম। আমি তখন বললাম, এই তোমার আসল রূপ? আমি তো ভাবছিলাম তোমরাও হয়তো মানুষের মতোই থাকো, মানুষের মতোই চলাফেরা করতে পারো। তোমাদের আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছে, যার কারণেই তোমরা জিন পরি, যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারো। কিন্তু তোমাদের আসল রূপ আমি মনে করেছিলাম মানুষের মতোই, কিন্তু তোমাদের যে আসল রূপ এরকম ভয়ঙ্কর হয় আমি তো জানতাম না। সে আমাকে বলল, আমাকে মাফ করো, আমার এই সত্যিটা তোমাকে বলা উচিত ছিল। কিন্তু আমি জানতাম এই সত্যি বললে কোনো মানুষ আমাদেরকে সহজভাবে নেবে না। আর তুমি যেহেতু অনেক ভালোবেসে ফেলছিলা, আমি চাচ্ছিলাম না এই জিনিসটা তুমি জানো। কিন্তু যাই হোক, তুমি যেহেতু জেনে গিয়েছো, এখন তার কিছু করার নাই। তবে তুমি যদি অন্য কিছু মনে করো, আমার সাথে থাকতে ভয় পাও বা আমাকে আর রাখতে না চাও, বলতে পারো। যত কষ্টই হোক আমি তোমাকে ছাড়া চলে যাব আমাদের রাজ্যে। আমি তখন একটা ছোট করে চট দিই, চট দিয়ে বলি, দৌড় পাগলি, তুই যাই হোস না কেন, আমি তো তোকে ভালোবাসি। তোর আসল যে রূপই হোক না কেন, আমি তো তোকে ভালোবাসি। তাহলে তোকে আমি কেন যাইতে বলবো? তুই কি জানিস, একজন মানুষ যখন আর একজন মানুষকে ভালোবাসে, মনে কর একজন মানুষ আর একটা মেয়ে মানুষকে ভালোবেসেছে, এতটাই ভালোবেসেছে, পাগলের মতো ভালোবেসেছে। যদিও ভালোবাসার প্রথম সূত্র ছিল সেই মেয়েটার অপরূপ চেহারা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মেয়েটি কোনো এক কারণে তার চেহারাটা এতটাই খারাপ হয়ে যায়, এতটাই জঘন্য হয়ে যায়, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। দেখতে অনেক কালো হয়ে যায়। তাই বলে কি সেই মানুষটা তার ভালোবাসার পেয়ে তোমাকে ভুলে যাবে, তাকে ত্যাগ করে চলে আসবে? হ্যাঁ, যারা চলে আসবে তারা কখনোই প্রকৃত ভালোবাসে নাই। কিন্তু যে প্রকৃত ভালোবেসেছিল সে সবসময় তার প্রিয় তোমার পাশেই থাকবে, তার চেহারা দিয়ে কখনোই মূল্যায়ন করবে না। আমি যেহেতু তোকে ভালোবেসেছি পাগলি, শোন, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তোর যতই কঠিন রূপ হোক না কেন, সেটাকেও আমি ভালোবাসার চেষ্টা করব। এই যে তুই আমার জন্য নিজেকে কত পরিবর্তন করেছিস, সকল কিছু ত্যাগ করে আমার কাছে চলে এসেছিস, আজকে আবার আমার জন্য পাগল হয়ে শেষ পর্যন্ত আমাদের খাবারই তুই খাইলি, কাঁচা মাছ খাইলি না। এই যে আমার প্রতি তোর ভালোবাসা, ঠিক তোর প্রতিও আমার এরকম ভালোবাসা আছে। এই কথা আমি যখন তাকে বললাম, সে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। সে আমাকে বলল, আমি ভুল করিনি, আমি কখনোই ভুল করিনি। আমার বাবা মা বলেছিল তুই এখানে থাক, পরবর্তীতে তুই আবার চলে আসবি, তুই মানুষের সাথে সংসার করতে পারবে না, তার চেয়ে ভালো এই পাগলামি করিস না, ওকে ভুলে যা। কিন্তু আমি তাদের মুখের উপর বলেছিলাম, আমি তোমাদের কাছে কখনোই আসবো না, দেখে নিও। সে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। আজ আমার সত্যি বলতে খুবই ভালো লাগতেছে, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটাই সঠিক। আমার প্রিয় মানুষটি আমাকে অনেক বেশি ভালোবাসে। আমিও তাকে বললাম, হে রে পাগলি, আমি তো তোকে অনেক ভালোবাসি, তবে তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি খুব সাবধানে থাকবা। তোমার এই আসল রূপ যেন আমার বাবা মা, আমার বড় মামা, অর্থাৎ আমাদের মানুষ জাতির মধ্যে কেউ যেন বুঝতে না পারে। সে আমাকে বলল, এর জন্য তোমাকেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি বললাম, আমি আবার কি সাবধানতা অবলম্বন করব? সে বলল যে, আসলে দেখো, এই আয়নাই সকল সমস্যার মূল। আয়না না থাকলে তো কেউ আমার আসল রূপ দেখতেই পাবে না।
এই আয়না যদি আমাদের বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কেউ বুঝতেই পারবে না আমার আসল রূপ কেমন। আমি তখন বললাম, ঠিকই তো বলেছ, এই আয়নাই যত নষ্টের মূল। আমি আর আমার বাড়িতে কোনো আয়নাই রাখবো না। তারপর সঙ্গে সঙ্গে তাকে বললাম, তুমি থাকো। আমি অনেক কষ্ট করে আমার যে বড় আয়নাটা ছিল সেটাকে ধরলাম, ধরে রুমের বাইরে বের করলাম। এরপর মার রুমে গেলাম। মার রুমে একটা শোকেস ছিল, সেই শোকেসের উপর হাফ আয়না ছিল, মানে যদি মাটি থেকে দাঁড়ানো যায় তাহলে নিজের ফেসটা দেখা যায়, ছোট একটা আয়না ছিল। আমি সেটাও সেখান থেকে খুলে নিলাম, নিয়ে বাইরে নিয়ে আসলাম। তারপর আমি মাকে বললাম, মা, আমাদের বাড়িতে কোনো আয়না রাখা যাবে না, আয়না রাখলে সমস্যা হবে। মা বলল, কি বলিস, আয়না না থাকলে হয়? আমি বললাম, মা, যেহেতু আয়নার জন্য সমস্যা হতে পারে তাই আমি চাচ্ছিলাম আমাদের বাড়িতে কোনো আয়না থাকবে না। তখন মা বলল, ঠিক আছে, বৌমা যেহেতু বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে। আয়না ভাঙা অশুভ লক্ষণ, কাজেই এই আয়নাগুলো না ভাঙিয়ে বাড়ির পিছনে মাটির নিচে চাপা দিয়ে রাখ, যদি কখনো দরকার হয় সেখান থেকে তুলে আনলাম। তারপর আমি মাকে বললাম, কি যে বলো না, আয়না দরকার হলে আমি বাজার থেকে কিনে আনবো। আর কি সব কুসংস্কার বিশ্বাস করো? আয়না ভাঙা অশুভ লক্ষণ তোমাকে কে বলছে? আয়না একটা জড় পদার্থ, আর জড় পদার্থ ভাঙলে কখনোই অশুভ হয় না। আমি এই বলতেছিলাম এবং পাশ থেকে বড় একটা ইটের টুকরো নিয়ে আয়নাগুলো ভাঙতেছিলাম। ভাঙতে যেয়েই একটু আয়নার টুকরো আমার হাতে লেগে আমার হাতটা কেটে যায়। কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার হাত দেখতেছিলাম যে কিভাবে কেটে গেল। আমার রুম থেকে এই জিনিসটা দেখতে পায় আমার বউ, সঙ্গে সঙ্গে চিৎকার করে আমার সামনে আসে। মানে সে এতটা চিৎকার দেয়, তার চিৎকার আমি নিজেই ভয় পেয়ে যাই। তারপর সে আমার হাতের আঙ্গুল ধরে সে তার মুখের মধ্যে দিয়ে দেয়। তারপর আমার আঙ্গুল তার মুখের থেকে বের করে নেয় এবং ফু দিতে শুরু করে। তারপর সে একটা ন্যাকড়া দিয়ে আমার আঙ্গুলটা বেঁধে দেয়। তখন মা দূর থেকে বলতেছিল, ঠিক হয়েছে, আমি বলছিলাম না আয়না ভাঙা অশুভ লক্ষণ, তুই তো বিশ্বাস করিস না, বুঝলি তো কেন অশুভ লক্ষণ বলছিলাম, এখন দেখ কেমন লাগে। আমি বললাম, মা, আমার হাত কেটে গিয়েছে, কই তুমি দৌড়ে আসবা, এসে একটু কান্নাকাটি করবা, তা না হয় তুমি আমাকে আরো দোষারোপ করতেছ। তখন মা বলল, কান্নাকাটি করার জন্য লোক আছে, তোকে এমনি বিয়ে দেয়নি, আমার আর কান্নাকাটি করার সময় নাই, তোকে আমি যেটা বলি সেটা শুনিস, বুঝছিস, আমার কথা শুনবি। এই যে আয়না ভাঙতে নিষেধ করছিলাম, যদি শুনতি তাহলে তো আর হাত কাটে না। আমি বললাম, হইছে মা, হইছে, বুঝতে পারছি, আমি একটু অসাবধানতা বশত আয়না ভাঙতেছিলাম, যার কারণেই আমার হাতটা কেটে গিয়েছে। ঝড়ে বক পড়ে ফকিরের জহুর আবারে, একটা কথা আছে না, আর এই সুযোগটাই তুমি লুফে নিলা। তখন পাশ থেকে আমার বউ বলে, আরে তোমরা থামো তো, কিছু হয় নাই, সমস্যা নাই, এই বলে আমাকে আমার রুমে নিয়ে যায়। তারপর আমি রুমে গেলাম। রুমে যাওয়ার পর বালিশের পর মাথা রাখলাম। সে বালিশটা সরিয়ে আমার মাথার নিচে তার দু আঁটু দেয়, দিয়ে বলে, আমার কোলের উপর সও। আমি তার কোলের উপর মাথা রাখতেছিলাম, সে আমার মাথা টিপে দিচ্ছিল আর বলতেছিল, ইস, হাত কেটে কি করেছে। তো যাই হোক, আমি তার কোলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। আমার বউটি আমার মাথা টিপে দিচ্ছিল, আমাকে মাঝে মাঝে আদর করতেছিল। একটা পর্যায়ে আমি ঘুমিয়ে যাই। আমি যেহেতু অনেক ক্লান্ত ছিলাম, যার কারণেই আমি ঘুমিয়ে যাই। তো যাই হোক, আমি ঘুম থেকে একদম বিকেলবেলা উঠলাম। যখন আসরের আজান দেয়, সেই আজানের শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমি তখন ঘুম থেকে উঠে দেখি আমার মাথা আমার বউটির কোলের উপরই আছে, আর আমার বউটি তখনও মাথা টিপে দিচ্ছিল। আমি তখন তাকে বললাম, কি ব্যাপার, তুমি এখনো আমার মাথা টিপে দিচ্ছ? সে আমাকে বলল, তোমার মাথা তো আমার কোলের উপর আছে, তোমার মাথা যদি আমি সরানোর চেষ্টা করতাম তোমার তো ঘুম ভেঙে যেতে পারতো, যার কারণে তোমার মাথা সরানোর জন্য আমি চেষ্টা করি নাই। তারপর আমি তার সাথে বাইরে বের হই। বাইরে বের হওয়ার পর দেখি মা কাজ করতেছে। তখন আমার বউটি বলে, এই তুমি থাকো, মা একা একা কাজ করতেছে, আমি একটু সাহায্য করি। আমি বলি, ঠিক আছে, তুমি সাহায্য করো, আর আমি একটু বাইরে বের হই। তারপর আমি আমার কাটা হাত নিয়ে একটু বাইরে গেলাম। বাইরে বের হয়ে আশেপাশে পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম। যেহেতু দিনটা বর্ষাকাল, যার কারণে আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলাম আকাশে মেঘ আছে কিনা। ভালোভাবে দেখলাম মেঘ নাই। তো আমার দেখে মনে হলো আজকে রাত্রেও কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। অনেকদিন হলো মাছ মারি না রাত্রেবেলা, তাই ভাবলাম আজকে রাত্রেবেলা মাছ মারতে যাব। প্রথম দিকে টাকার জন্য মাছ মারলেও মাছ মারা এখন অনেকটাই নেশায় পরিণত হয়ে গিয়েছে। অনেকদিন হলো মাছ মারি না, তো হাতের মধ্যে কেমন খুসখুস খুসখুস করতেছে, তাই ভাবলাম আজকেই মাছ মারবো। তো যাই হোক, আমি বিকেলবেলা একটু ঘোরাঘুরি করলাম। সন্ধ্যার পর বাড়িতে আসলাম। আসার পর দেখি মার রান্নাবান্না কমপ্লিট। আমি মাকে বললাম, মা, অনেকদিন তো মাছ মারতে যাই না, আর বাজার থেকে মাছ কিনে খাওয়া, পুকুরের মাছ আর ভাল লাগে না, নদীতে যাব মাছ ধরতে, 4টা মাছ পাইলে রান্না করে তাও খাওয়া যাবে। অনেকদিন হলো নদীর মাছ খাই না, পুকুরের মাছ খাইতে খাইতে আর ভাল লাগতেছে না। আমার বউটি বলল, এই হাত নিয়ে আবার কিভাবে মাছ মারতে যাওয়া? আমি তখন বললাম, না, আমার মাছ মারার নেশা উঠছে, আজকে যাইতেই হবে। মাও বলল যে আজকে থাক, কালকে যাস। আমি তখন বললাম, না মা, আজকে আমার যাইতেই হবে। রাত্রেবেলা বড় বড় মাছ বাজে, কিছু মাছ ধরে আনি। তখন পাশ থেকে আমার বউ বলল, আমিও যাব।
আমিও তোমার সাথে অনেকদিন নদীতে যাই না, তোমার যেহেতু হাত কাটা, তুমি তো সব কাজ একা করতে পারবা না, আমিও তোমাকে একটা সাহায্য করলাম আর তোমার সাথে নদীতে একটু ঘুরলাম। দেখো আজকে জ্যোৎস্না রাত, আজকে নদীতে নৌকা নিয়ে ঘুরলে অনেক মজা লাগবে। আমি তখন বললাম, যাবা তুমি? তখন সে বলল, হ্যাঁ আমি যেতে চাই। মা বলল, না থাক বৌমা, তুমি থাকো, তোমার যাওয়ার দরকার নাই। আমার বউটি বলল, মা কালকেও তো আমাকে যাইতে দেন নাই, আজকে যাই না। তখন মা বলল, ঠিক আছে যাও। তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম, আমার বউটি খেলো, আমিও খাইলাম। খাওয়া দাওয়া শেষে বড়শি নিয়ে জাল নিয়ে নৌকার উপর চলে গেলাম। আমি নৌকা নিয়ে অনেক দূরে গভীর নদীতে চলে গেলাম। তখন আমি তাকে বললাম, তুমি আমার বড়শিতে আধারগুলো গেঁথে দাও। সে আমার বড়শিতে আধারগুলো গেঁথে দিতে শুরু করলো। একটা পর্যায়ে সবগুলো বড়শি, 100টার মতো বড়শি হবে, সবগুলো বড়শি যখন গাঁথা শেষ হলো, তারপর আমি জাল পাততেছিলাম। কিন্তু তখন আমার বউটি বলল, থাক আজকে আর জাল পাতা দরকার নাই, ছোট ছোট মাছ এই রাত্রেবেলা না নেওয়াই ভালো, বড়শিতে যদি মাছ ধরে সেটা নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে। তারপর বড়শি ছেড়ে আমরা মাছ নদীতে গেলাম। আমরা বসেছিলাম, উপরের দিকে তাকিয়েছিলাম। জ্যোৎস্নার রাত, মিটি মিটি আলো আমাদের দিকে আসতেছিল, এ যেন একটা রোমান্টিক পরিবেশ। আমি তার কাছে গেলাম, তার কোলের উপর মাথা রেখে আকাশের দিকে তাকিয়েছিলাম আর তাকে বলতেছিলাম, আমি বড়ই ভাগ্যবান, আমি তোমাকে পেয়ে আজ ধন্য। এরকম একটা গান বানিয়ে বানিয়ে বলতেছিলাম আর সে সেটাই উপভোগ করতেছিল। সে আমাকে বলল, তুমি সারা জীবন আমাকে এভাবেই ভালোবাসবা, তুমি যদি কখনো আমাকে ভুলে যাও তাহলে তোমার কিন্তু খবর আছে, তুমি তো আমার আসল রূপ দেখেছো তাই না? যদি আমাকে ভুলে যাও আর আমাকে কষ্ট দাও, এই আসল রূপে আমি কিন্তু চলে আসব। এভাবে আমাকে ভয় দেখাচ্ছিল। আমি বললাম, আমি তো তোমাকে ভালোবাসি, তোমার আসল রূপকেও ভালোবাসি, ওই রূপ দিয়ে আমাকে আর ভয় দেখাতে পারবা না। সে আমাকে বলল, দেখাই যাক, তাহলে আমি আমার আসল রূপে চলে আসি। তখন আমি বললাম, এই না না না, আমি কিন্তু পানিতে ঝাঁপ দিব, খবরদার, এই সকল জিনিস কিন্তু আমি নিতে পারি না, তোমার মাছ খাওয়া দেখেই আমার খুব খারাপ লাগে। সে তখন বলে, কেন এখন ভয় পাচ্ছ কেন? আমি বললাম, তোমার আসল রূপে আসার কখনোই দরকার হবে না, আমি তোমাকে এখন যেরকম ভালোবাসি ভবিষ্যতে এর থেকে আরো বেশি ভালোবাসবো। তারপর তাকে বললাম, আচ্ছা আমি বাবা হব কবে? সে বলল, বাবা হবা এখনই? আমি বললাম, হ্যাঁ আমি তো বাবা হতে চাই। তখন সে বলল, হবে হবে, সবই হবে। আমি বললাম, কবে হবে? আমি বাবা হব, তুমি মা হবা, আমাদের একটা সুন্দর সংসার হবে, তাই না? সে বলল, সবই হবে। আমি তখন বললাম, আচ্ছা আমাদের সন্তান কেমন হবে? আমি তো মানুষ, তুমি তো পরী, তাহলে কেমন হতে পারে বলো তো? সে বলল, আমাদের বাচ্চা হবে অনেক শক্তিশালী। আমি বললাম, কেমন? বলল, সে মানুষের মতোও দেখতে হবে, আবার আমাদের মতো শক্তিশালী হবে, সে চাইলেই যে কোনো কিছু করতে পারবে, আবার মানুষের মতো থাকতে পারবে, কেউ বুঝতে পারবে না এটা মানুষ নাকি জিন। আমি বললাম, বা ভালোই তো, তোমাকে নিয়ে তো এক যন্ত্রণায় আছি, তোমাকে নিয়ে তো লোকজনের কাছে যাওয়া যায় না, তোমার তো আবার অনেক সমস্যা, দিনের বেলায় বের হওয়া কঠিন, আয়নার সামনে যাওয়া কঠিন, আমার বাচ্চা তো তাহলে এই সকল কোনো সমস্যা হবে না। সে আমাকে বলল, আমার বাচ্চার এরকম সমস্যা হওয়ার কথা না, আমার কাছে মনে হচ্ছে, কিন্তু কি হবে সেটা তো আমি বলতে পারি না। আমি বললাম, আচ্ছা যাই হোক, আমাদের বাচ্চা দরকার, বাচ্চা হলেই হলো, যেমনই হোক না কেন, এত বেশি চিন্তা করার দরকার নাই। সে আমাকে বলল, আচ্ছা আমাদের প্রথম বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে? আমি বললাম, না আমি মেয়ে চাই। সে আমাকে বলল, না আমি ছেলে চাই। আমি তখন বললাম, না আমি মেয়ে চাই, তোমার মতো সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান চাই, আমি তাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, আমার বাচ্চা যেন অনেক সুন্দর হয়, আর সুন্দর যেন মেয়ে বাচ্চা হয়, ছেলে বাচ্চাও দরকার কিন্তু সেটা পরবর্তীতে, কিন্তু আমি আমার প্রথম বাচ্চা মেয়ে চাই। সে আমাকে বলল, দাঁড়াও না, বিয়ে তো করলাম মাত্র 2 দিন হলো, এখনই বাচ্চা বাচ্চা করতেছো, নিজেরা একটু উপভোগ করি না? তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা সময় অতিক্রম করে ফেলছি। এত রোমান্টিক কথা বাদ দিয়ে তখন বললাম, চলো বড়শি দেখি মাছ আছে কিনা। তারপর প্রথম বড়শি, দ্বিতীয় বড়শি, তৃতীয় বড়শি এভাবে তুলতে শুরু করলাম। প্রথম দিকে কোনো মাছ পাচ্ছিলাম না, মনটা খারাপ ছিল। তখন সে আমাকে বলে, আরে ধৈর্য ধরো, বড়শি তো এখনো শেষ হয়নি। মাছ পথে গেলাম, তারপরেও মাছ পাচ্ছিলাম না। আমি বললাম, বড়শি পাতাটাই ভুল হয়েছে, ওই সময়টায় তোমার সাথে গল্প করলে ভালো হইতো, মাছ পাচ্ছে না হুদেই। সে বলল, আচ্ছা পুরো বড়শিটা তোলো না দেখি। তারপর শেষের দিকে যা দেখি, পরপর বেশ কয়েকটা বড়শিতে বড় বড় মাছ বেজে আছে, চিতল মাছ, আয়ের মাছ, বোয়াল মাছ, এইরকম মাছ আমার বড়শিতে বেজেছিল। তারপর সেই মাছগুলো তুললাম, দেরি না করে আমাদের ঘাটে চলে আসলাম, মাছগুলো ধরলাম, সেও 2-1টা মাছ ধরলো, আমি ধরলাম, ধরার পর বাড়িতে নিয়ে আসলাম, অনেকগুলো মাছই পাইছিলাম। মা দেখে অনেক অবাক। আমি তখন বললাম, তুমি তো আমাকে যাইতে নিষেধ করলা, দেখো এখন বেশ কয়েকদিন জমিয়ে খাওয়া যাবে। তো যাই হোক, মাছগুলো মার কাছে দিয়ে আমি এবং আমার পরিটি হাত মুখ ধুয়ে আবার রুমের মধ্যে প্রবেশ করলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বাইরে গেলাম, দেখি আমার বউটি আগেই উঠছে, উঠে সে কাজ করতেছে, আজকে অনেক কাজ একাই করতেছে। আমি বললাম, বাহ ভালোই তো, তুমি তো একদম সম্পূর্ণ মানুষ হয়ে গিয়েছো, মানুষের মতো কাজও করতেছো। সে বলল, আবার কি, আমি তো সব কাজই পারি, মা আমাকে সব শিখিয়ে দিয়েছে। তো যাই হোক, খাবার দাবার খাইলাম, খাবার দাবার শেষে রুমে আসলাম, রুমে এসে সে আমাকে বললো, আচ্ছা তোমাকে একটা কথা বলবো।
আমি না রাত্রে একটা স্বপ্ন দেখছি। আমি বললাম কি স্বপ্ন দেখছো? সে আমাকে বললো না এত উতলা হওয়ার দরকার নাই, আমার বাবা মা আমার স্বপ্নে এসেছিল, এসে আমাকে একটা কথা বলে গিয়েছে। আমি বললাম তোমার বাবা মা আবার কি কথা বলেছে? তোমাকে কি আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য বলছো নাকি? সে আমাকে বলল আরে না রে বোকা, তারা কেন আমাকে তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য বলবে? তারাই তো আমাকে বিয়ে দিয়েছে তোমার সাথে, তাই না? আমি তো তাদেরকে রাজি করিয়েই তোমাকে বিয়ে করেছি, তাদের অমতে তো আর বিয়ে করিনি, তাই না? সে তখন আমাকে বলল আমার বাবা মা তোমাদের বাড়িতে আসতে চায়, আমাকে বেশ কয়েকদিন তারা দেখে না, তো তারা খুবই টেনশনে আছে। তারা আমাকে বলল হয় আমাকেই যেতে হবে না হয় তারাই আসবে, এখন বলো কি করব? আমি কি যাব আমাদের রাজ্যে? তখন আমি বললাম না বাবা, তোমার যাওয়ার দরকার নাই। তুমি যদি আমার থেকে একবার চলে যাও আবার কবে আসবা এর নাই ঠিক, ওই টেনশনের মধ্যে আমি থাকতে পারবো না। তার চেয়ে ভালো তোমার বাবা মাকে এখানে আসতে বলো। সে আমাকে বললো আমি জানতাম তুমি এই কথা বলবা, কাজে আমি স্বপ্নের মাঝে বলে দিয়েছি যে তোমরা আসো, এসে আমাকে দেখে যাও, তোমার জামাই আমাকে যেতে দিবা না। আমি বললাম ভালো করছো, তাহলে কবে আসবে? তো আমাকে বললো যে আসবে আগামীকাল। আমি বললাম আগামীকালই আসবে? সে বললো হ্যাঁ আজকেই আসতে চাইছিল, কিন্তু আমি বললাম না আজকে আসার দরকার নাই, আগামীকাল রাত্রে আসার জন্য। তখন বললাম আচ্ছা আসুক, সমস্যা কি, তবে বলে দিও সবাই যেন মানুষ রূপে থাকে, অন্য কোনো রূপে থাকলে আমার বাবা মা ভয় পেতে পারে। তখন আমার বউ বলল আরে পাগল, তোমাদের বাড়িতে আসবে, তারা কি অন্য রূপে আসবে নাকি? আমি বললাম তা ঠিক। তারপর সে আমাকে বলল আমার বাবা মা আসবে, যদিও তারা কিছু খাবে না, কিন্তু তাদের খাবারের জন্য তো কিছু আমাদের আপ্যায়ন করা দরকার, তাই না? আমি বললাম হ্যাঁ তা তো অবশ্যই দরকার। আচ্ছা কি কি রান্না করলে ভালো হয় বলো তো? পোলোয়া, রোস্ট, ডিম, মাছ আর কি কি করলে ভালো হয়? তাহলে আমি মাকে বলবো সেগুলো রান্না করবে। তখন সে আমার মাথায় চাপ দিয়ে বলল আরে বোকা, আমি না হয় তোমাদের খাবার খাই, কিন্তু তুমি কি ভুলে গিয়েছো আমার বাবা মা জিন, তারা তার তোমাদের খাবার খায় না, তারা তো জ্যান্ত খাবার খায়। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, তাহলে কি করলে ভালো হয় বলো তো? তখন সে আমাকে বলল তুমি হাটে যাবা, হাটে যেয়ে এক জোড়া বড় দেখে পাঠা কিনবা। আমি বললাম পাঠা? তখন সে বলল হ্যাঁ, আমার বাবা মা পাঠার মাংস খেতে ভালোবাসে, আর বড় বড় নদীর কিছু মাছ কিনে আনবা, তাজা মাছ কিনে আনবা নদীর, আর বাজার থেকে 10 কেজির মতো রসগোল্লা কিনে আনবা, তারা মিষ্টি খেতে অনেক পছন্দ করে। আমি তখন বললাম ঠিক আছে সবগুলো নিয়ে আসবো, কোনো সমস্যা নাই, কিন্তু তারা কতজন আসবে? তোমার বাবা মার সাথে আর কেউ আসবে? তখন বলল তুমি জানো না আমাদের অনেক শত্রু আছে, কাজেই আমার বাবা মার সাথে অনেক পাহারাদার জিন আছে, তারাও তো আসবে নাকি? আমি বললাম তাহলে 2টা পাঠাই কি হবে? তখন বললো তাও তো ঠিক কথা, তাহলে তুমি 4টা বড় বড় পাঠা নিয়ে আসবা, আর অনেক বড় বড় মাছ নিয়ে আসবা, আর মিষ্টিও 20 কেজির মতো আনিও, এতেই আশা করি হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আজকেই সবকিছু ম্যানেজ করে রাখি নাকি কালকে যাব? সে বললো আজকে আনার দরকার নাই, মাছ তো টাটকা থাকবে না, ফ্রিজে রাখলে মাছ নষ্ট হয়ে যাবে, কালকে যেও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এই কথা শেষে সে বলল তুমি থাকো আমি একটু আসতেছি, এটা বলে বাইরে গেল। ঠিক 10 মিনিট পর সে আবার রুমে প্রবেশ করলো। প্রবেশ করেই সে আমাকে 50,000 টাকা দিল। সে আমাকে বলল এই টাকার মধ্যে হবে না? আমি বললাম 4টা পাঠার দাম আর মাছ কঠিন হয়ে যায়, তবে হবে। সে আমার হাতে আরো 50,000 দিল, অর্থাৎ টোটাল 1 লক্ষ টাকা আমাকে দিল। আমি তখন বললাম হ্যাঁ 1 লক্ষ টাকার মধ্যে সবকিছু ম্যানেজ হয়ে যাবে। আমি বললাম আচ্ছা তুমি টাকা কই পাইলা, মার থেকে নিয়ে আসলা নাকি? সে বলল আরে বোকা, তোমাকে কি আমি আগে টাকা দেইনি? আমি যখন বিড়াল হয়ে তোমার সাথে প্রেম করতাম তোমাকে টাকা দেইনি? তখন কি আমি মার থেকে চুরি করে টাকা আনতাম নাকি? এই টাকা আমি নিয়ে এসেছি, আমরা চাইলেই টাকা আনতে পারি, সমস্যা নাই, এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। এই টাকা নিয়ে কালকে যাবা, যা যা বললাম ঠিকঠাক নিয়ে আসবা। তো বন্ধুরা সেই দিন কেটে গেল। পরের দিন আমি সকালবেলায় হাটে চলে গেলাম, বড় বড় 4টা রাম পাঠা কিনে আনলাম। পাঠাগুলোর উচ্চতা অনেক হবে, এক একটা পাঠা 20,000 টাকা করে কিনছি, মোটামুটি 80,000 টাকার 4টা পাঠা কিনছি। বাকি টাকা দিয়ে বড় বড় মাছ কিনলাম। সেখানে মাছ ছিল বোয়াল মাছ, আইর মাছ, চিতল মাছ, রুই মাছ, এইরকম নদীর মাছ যেগুলো আছে। বাকি টাকার মধ্যে মাছ কিনে আর কিছু টাকা শর্ট পড়ছিল, আমি মিষ্টির দোকান থেকে বাকি রেখে মিষ্টিও কিনে আনছিলাম। ও হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলে গিয়েছি, বাজারে যাওয়ার আগে আমি আমার মাকে বলছিলাম মা এই ঘটনা, আমার শ্বশুর শাশুড়ি তারা আমাদের বাড়িতে আসবে, আর তারা তো মানুষ না, জানোই তো, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, তাদের খাবার তো অন্যরকম। তাকে যখন সমস্ত কিছু বুঝিয়ে বলি, সে বলল আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমরা তো সবকিছু জানি। তো বৌমা যেহেতু বলছে তাহলে যা 4টা পাঠা কিনে আন, আর এই পাঠাগুলো তো রান্না করার দরকার নাই, তারা তো মনে হয় জীবিত খাবে। আমি বললাম হে মা, তারা তো পাঠাগুলো জীবিতই খায়, তো তোমার তো আর টেনশন নাই, রান্না বান্নার কোনো কাজ নাই, তারা আসবে এগুলো খেয়ে চলে যাবে, আর তাদের মেয়েকে দেখে যাবে, তোমার সাথে আমার সাথে একটু কথা বললো। তো মা বললো ঠিক আছে সমস্যা নাই, এগুলো ভয়টাই আর করি না আমরা। তো বন্ধুরা যাই হোক, পাঠা নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। আমার জিন শ্বশুর শাশুড়ি প্রথমবারের মতো আমাদের বাড়িতে আসবে, আর আমি তাদের আপ্যায়নের জন্য 4টা কচি পাঠা ও বড় বড় অনেকগুলো মাছ, অনেক বেশি পরিমাণ মিষ্টি কিনে রেখেছি।
আমার পরিবউ আমাকে আগেই বলে রেখেছিল তারা নাকি কচি পাঠা এবং বড় বড় মাছ জ্যান্ত অবস্থায় খেতে পছন্দ করে, যার কারণে আমি হাট থেকে 4টা কচি পাঠা ও বড় বড় মাছ এবং মিষ্টি কিনে নিয়ে এসেছি। আমি খুবই এক্সাইটেড। আমি জানি না তারা কিভাবে আসবে, তারা কি মানুষের রূপে আসবে নাকি ভয়ঙ্কর কোনো রূপে আসবে, তবে আমি এটা জানতে পেরেছি তারা অনেকগুলো জিন একসাথে আসবে। সন্ধ্যা হওয়ার পর থেকেই আমি মোটামুটি সবকিছু কাজ গুছিয়ে নিয়েছি। আনুমানিক রাত 8টার দিকে আমি আমার রুমে প্রবেশ করি। তারপর আমি আমার বউকে বলি, তোমার বাবা মা তো এখনো আসলো না, তারা কখন আসবে? আমার বউ আমাকে বলে, এত উতলা হইও না, তারা আসবে, সময় হলেই আসবে। আমি যতটুকু জানতে পেরেছি তারা রাত 10টার দিকে আসবে। তুমি সেভাবেই প্রিপারেশন নাও। আর তোমাকে যেগুলো বলছিলাম সবকিছু কি এনেছো? আমি তখন বললাম, হ্যাঁ, আমি সবকিছুই রেডি করে রেখেছি। আমার রুমের বাইরে থেকে আমার বড় মামা আমার নাম ধরে ডাকলো। আমি তারপর বাইরে বের হই। বাইরে বের হওয়ার পর আমার মামা আমাকে জিজ্ঞাসা করলো, কিরে, তোর শ্বশুর শাশুড়ি তো এখন আসলো না, কখন আসবে? আমি তখন আমার মামাকে বলি, মামা এত উতলা হয়েছে কেন, একটু ধৈর্য ধরো। আসলে বন্ধুরা, আমার মামা খুবই এক্সাইটেড। আর আমার বড় মামাকে আমি নিজেই আসতে বলেছিলাম। আমাদের আত্মীয়ের মধ্যে আমার বড় মামা ছাড়া আর কেউ জানে না আমার বউ যে একটা পরী। আর আমার বড় মামা, তিনি আমাদের সম্পর্কের সবকিছু জানেন। কাজেই আমি চিন্তা করেছি, এত বড় একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে হচ্ছে, আমি একা একা সবকিছু সামাল দিতে পারবো তো? আর যার কারণেই আমি আমার বড় মামাকে আসতে বলেছিলাম। তিনিও চলে এসেছে সঙ্গে সঙ্গেই। কাজেই আমরা দুজন মিলে সবকিছু গুছিয়ে নিয়েছি। তবে আমার বাবা মা খুবই চিন্তিত। তাদের মুখের দিকে তাকিয়ে আমি যেটা বুঝলাম, তারা খুবই টেনশনে আছে। এটা তো আসলে টেনশনের কথা, তাই না? একটা বাড়িতে যখন অনেকগুলো জিন আসে, তাদেরকে নিয়ে স্বাভাবিকভাবে সকল মানুষেরই চিন্তা হওয়া স্বাভাবিক। এর আগে তো কখনোই এত পরিমাণ জিন আমাদের বাড়িতে আসে নাই। আনুমানিক রাত 9টার দিকে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করি। তারপর অপেক্ষা করতে লাগি কখন আমার আত্মীয় স্বজনগুলো আসবে, মানে আমার শ্বশুর শাশুড়ি আসবে। বন্ধুরা, ঘড়ির কাঁটা যখন ঠিক 10টা 5 মিনিট, তখন আচমকা আমাদের বাড়ির উপর দিয়ে এক ধরনের ঝড় বয়ে যেতে শুরু করলো। আকাশে কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি নাই, আশেপাশের কোনো গাছপালা বিন্দুমাত্র নড়তেছে না, কিন্তু আমাদের বাড়িতে যেন এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে। গাছপালা প্রচুর পরিমাণ নড়াচড়া করতেছে। আমাদের বাড়ির পাশে যে নদীটা, সেই নদীর পানিগুলো উত্তাল অবস্থায় আছে। আমি তো ভয় পেয়ে যাই, প্রচণ্ড ভয় পেয়ে যাই। সেই সময় আমি এবং আমার মামা বাইরে বসেছিলাম। আমরা খুবই ভয় পেয়ে যাই, সঙ্গে সঙ্গে রুমের মধ্যে প্রবেশ করি। দৌড়ে পরিটির কাছে যাই। যাওয়ার পর বলি, এটা কি হচ্ছে আমাদের সাথে? কোনো রকম মেঘ নাই, বৃষ্টি নাই, আশেপাশে সবকিছু নীরব, কিন্তু আমাদের বাড়ির উপর দিয়ে এত জোরে বাতাস বয়ে যাচ্ছে কেন? তখন আমার বউ আমাকে বলে, তুমি ভয় পেও না, তুমি তো জানো না আমার ভুল হয়েছে, তোমাকে আগে বলা উচিত ছিল। এটা আমার বাবা মা সিগন্যাল দিচ্ছে, তারা হয়তোবা আমাদের আশেপাশে চলে আসছে, আর কিছু সময়ের মধ্যেই তারা আমাদের বাড়িতে পৌঁছাবে। তুমি ভয় না পেয়ে তাদের আপ্যায়নের ব্যবস্থা করো। তারপর আমি রুম থেকে যেয়ে আমার মামা এবং আমার বাবা মাকে বুঝিয়ে বলি যে, তোমরা ভয় পেও না, আমার শ্বশুর শাশুড়ি তারা যা আসতেছে, তারা হয়তোবা আমাদের বাড়ির আশেপাশে চলে আসছে। এটা তারা এক ধরনের সিগন্যাল আমাদের জন্য পাঠাচ্ছে। কাজে আমাদের ভয় পেলে চলবে না। তার মেয়ে তো আমার বউ, তারা তো আমাদের আত্মীয়, তারা তো কখনোই আমাদের ক্ষতি করবে না, তাই না? তোমরা স্বাভাবিক থাকো, যার যে কাজ সেগুলো করতে থাকো। কিছু সময়ের মধ্যেই তারা কিন্তু আমাদের বাড়িতে চলে আসবে। এরপর আমি, আমার মামা আবারও আমাদের উঠানে চেয়ারের উপর বসে থেকে অপেক্ষা করতে লাগলাম। আমরা দেখতে লাগলাম ক্রমান্বয়ে এই বাতাসের পরিমাণটা আরো বেড়েই চলেছে। মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় শুধুমাত্র আমাদের বাড়ির উপর দিয়েই বয়ে চলতেছে। এতটাই তীব্র ঝড়, আমার বাড়ির আশেপাশে যে সকল গাছ ছিল, কিছু গাছ থেকে ডালপালা ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে। আমাদের উঠানের উপরে একটা নারিকেল গাছ ছিল, অনেকগুলো পাকা নারিকেল এই বাতাসের মধ্যে আমাদের উঠানের উপর ধাপ ধাপ করে পড়ে যাচ্ছে। কাজেই আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা আবারও আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করলাম। তারপর সেই পরীটিকে আমি বললাম, এটা কি হচ্ছে? এটা থামাও না, এটা তো আমাদের বাড়িঘর সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। এটা কি ধরনের সিগন্যাল? আর সিগন্যাল দেওয়ার তো আমি কোনো মানে বুঝি না। আমরা তো জানি যে তারা আসতেছে, তাহলে আমাদের সিগন্যাল দিতে হবে কেন? তখন সেই পরীটি বলল, আমার বাবা মা যে আসতেছে এবং অনেকগুলো সদস্য নিয়ে আসতেছে, এর প্রভাব কিছুটা হলেও আমাদের বাড়ির উপর পড়বে। আমরা তো তোমাদের মতো সাধারণ মানুষ না, আমরা জিন জাতি। আমরা না চাইলেও আমাদের প্রভাব এই পৃথিবীর মধ্যে কিছুটা হলেও পড়ে। কাজেই এতটুকু তোমাকে সহ্য করতেই হবে। আর কিছু সময় পর এই ঝড়টা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি এবং আমার মামা আবারও বাইরে বের হলাম। মিনিট 5 পর ধাম করে ঝড় যেন থেমে যায়, একদম শান্ত নীরব হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই আমাদের বাড়ির আশেপাশে যে সকল গাছ ছিল, একটা
পাতাও আর নড়াচড়া করতেছে না। এজন্য আচমকা সবকিছু থেমে যায়। তারপর আমি কিছু ঘোড়ার ডাক শুনতে পাই। ঘোড়া যখন ডাকে তখন কেমন ধরনের একটা সাউন্ড করে, সেই সাউন্ড আমাদের কাছে আসতে থাকে। আমি তখন বুঝতে পারি না যে এই সাউন্ডটা আসলে কিসের। তারপর দেখি আমার বউটি তার রুম থেকে বেরিয়ে আসে। আসার পরে আমাকে বলতেছে, তোমরা প্রস্তুত হও, আমার বাবা মা কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে প্রবেশ করবে। বন্ধুরা, তারপরেই আমি এবং আমার মামা আমাদের যে নদীর পাড়টায় পাড়ের কাছাকাছি পৌঁছাই। নদীর পাড়ের সাথে যেহেতু আমাদের বাড়িটা অবস্থিত, কাজেই নদীর পাড় আর আমাদের উঠান অনেকটা সেম বলা চলে। তারপর আমরা দেখতে পারি আনুমানিক 30 থেকে 40টা ঘোড়া যখন আকাশ থেকে নিচের দিকে নামতেছিল, তখন দেখতে পাচ্ছিলাম ঘোড়াগুলো অনেক ছোট, আস্তে আস্তে অনেক বড় আকৃতির রূপ ধারণ করে এবং সবগুলো ঘোড়া আমাদের যে পাশে নদী ছিল এই নদীর পানির উপর ল্যান্ড করে। মনে হচ্ছে নদীর পানি যেন একটা মাটি, আর সেই মাটির উপরে এসে ঘোড়াগুলো আস্তে করে বসে পড়ে। আমি অবাক হয়ে যাই, এরকম একটা নদীর পানির উপর কিভাবে ঘোড়াগুলো অবস্থান নিতে পারে। তারপর আমি দেখলাম সেই ঘোড়াগুলো নদীর পানির উপর হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে একটা সময় আমাদের বাড়ির দোপায় এসে পৌঁছালো। তো এতগুলো ঘোড়াকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, কি ব্যাপার, তারা তো মানুষ আকৃতিতে আসার কথা আমাদের বাড়িতে, তারা কেন ঘোড়ার আকৃতিতে আমাদের বাড়িতে আসলো? তাহলে আমি তাদের সাথে কথা বলবো কিভাবে? আমি যখন এই সকল চিন্তা করতেছিলাম তখন দেখতে পেলাম তাদের দলের মাঝে 2টি ঘোড়া, যারা কিনা সাদা আকৃতির, দেখতে অনেক সুন্দর এবং খুবই সাদা, একদম সাদা ঘোড়া। আর বাকি যে ঘোড়াগুলো ছিল এরা কেউ লালচে বর্ণের, কেউ কালো বর্ণের। আমার বোঝার বাকি রইল না এই সাদা 2টি ঘোড়াই হলো আমার শ্বশুর এবং আমার শাশুড়ি। কিছুক্ষণের মধ্যেই সবগুলো ঘোড়া মানুষ আকৃতির রূপ ধারণ করলো। আমার চোখের পলকেই সবগুলো ঘোড়া যেন মানুষের রূপ ধারণ করলো। দেখতে অনেক লম্বা লম্বা মানুষের মতো। প্রতিটা ঘোড়ার শরীরে ছিল অনেক বড় বড় জুম্বার মতো পোশাক এবং মাথায় ছিল পাগড়ির মতো কিছু একটা। মুখ ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে আমার শ্বশুর শাশুড়ির মুখটা খুবই স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি প্রথমবার তাদের মুখ যেভাবে দেখেছিলাম, যেরকম আকৃতিতে দেখেছিলাম, হুবহু আমি সেভাবেই দেখতেছি। তাদের নাকটা অনেক উঁচু, ঠোঁটটা অনেক চওড়া, আর চেহারাটা অনেকটা সরু। আমি সেভাবেই তাদের দেখতে পাচ্ছিলাম। তারপর সেই পানিতে তারা হাঁটতে হাঁটতে একটা সময় নদীর পাড়ের মধ্যে পৌঁছায় এবং আমাদের বাড়ির উপর চলে আসে। আসার সঙ্গে সঙ্গেই আমার শ্বশুর এবং আমার শাশুড়ি আমাদেরকে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমরা সবাই মিলে তাদের সালামের জবাব দেই, আমরাও বলি ওয়ালাইকুম আসসালাম। তারপর আমার বউ তার বাবা মার কাছে যায় এবং তাদেরকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ জড়িয়ে ধরে তারা যেন তাদের ভাষায় কিছু একটা কথা বলতেছিল। আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু তারা যে কোন ভাষায় কথা বলতেছিল আমি জানি না। তখন আমি বুঝতে পারলাম তারা যে ভাষায় কথা বলতেছে এটা তাদের শুধুমাত্র নিজস্ব ভাষা। এই ভাষা বোঝার মতো কোনো মানুষের পক্ষে সম্ভব না। তো যাই হোক, তারা তাদের নিজেদের মধ্যে কথা বলা শেষে আবারও বাংলায় কথা শুরু করলো। তখন আমি বলতেছিলাম, আপনারা সবাই ভালো আছেন তো? আমার কথার প্রেক্ষাপটে আমার শ্বশুর আমাকে বলতেছিল, বাবা আমরা অনেক ভালো আছি, তোমরা ভালো আছো? আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মার সাথে কথা বলল, আমার বড় মামার সাথে কথা বলল। আমার বড় মামার দেখে অবস্থা খুবই কাহিল, তার মন টন খুবই ছোট হয়ে গিয়েছে। এত সময় আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো, বেচারা খুবই ভয় পেয়ে গিয়েছে। ছোটবেলা থেকে আমার বড় মামা এই সকল জিনিসটা খুবই ভয় পায়। আমি অনেক রিকোয়েস্ট করে তাকে নিয়ে এসেছি, বলেছিলাম যাওয়ার সময় কিছু অর্থ তোমাকে দিব। আমার শ্বশুর শাশুড়ি আসবে, তারা তো নিশ্চয়ই খালি হাতে আসবে না। এই লোভে পড়েই আমার মামা মূলত এসেছে। তো যাই হোক, আমি তাদেরকে বলি, আপনারা আসুন আমাদের রুমের মধ্যে প্রবেশ করুন। তখন তারা বলে, বাবা তোমার রুমের মধ্যে প্রবেশ করব না, আমরা তো অনেকজন, এতজন রুমের মধ্যে আটবে না, তুমি এখানে বসার কোনো ব্যবস্থা করো। তারপর আমার রুমের মধ্যে, আমার বাবার রুমের মধ্যে কিছু চেয়ার ছিল, সেগুলো নিয়ে আসি। আর ভালো চেয়ারগুলোতে আমার শ্বশুর শাশুড়িকে বসতে দেয়, তারা বসে। আর কিছু চেয়ার ছিল সেগুলোতে তাদের সহকারী জিন বসে এবং আরও কিছু জিনগুলো তারা দাঁড়িয়েছিল। তাদেরকে বসার জন্য আমি একটা পাটি নিয়ে এসে দেই। কিছু জিন বসে আর কিছু জিন বসে না। আর কিছু জিন তারা কিনা নদীর পাড়েই দাঁড়িয়েছিল পাহারাদার হিসাবে। তারা আর আমাদের বাড়ির উপর আসে না, সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে এসেছে, তারা কি খালি হাতে আসবে?
মোটেও নয়, তারা আমাদের জন্য অনেক বেশি পরিমাণ ফলমূল নিয়ে এসেছিল, যেগুলোর মধ্যে ছিল আপেল, কমলা, বেদনা, ডালিম থেকে শুরু করে যত প্রকার ফল আছে সবগুলোই একটা বক্সের মধ্যে নিয়ে এসেছিল এবং তার সাথে সাথে অনেক বেশি পরিমাণ সন্দেশ নিয়ে এসেছিল। সেগুলো আমাদেরকে দেয়, আমরা সেগুলো নিয়ে আমাদের রুমের মধ্যে নিয়ে যাই। তারপর আমার বউ আমাকে এসে বলতেছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আমি বললাম কি খাবারের ব্যবস্থা করব? মাছ দিব নাকি এখন সেই পাঠাগুলো নিয়ে আসবো? তখন আমার বউ আমাকে বলল, না, এখন এগুলো দরকার নাই, আপাতত যে মিষ্টিগুলো নিয়ে এসেছো সেগুলোই ভাগ ভাগ করে সবাইকে খেতে দাও। তারপর ওই যে আমি আনুমানিক 15 থেকে 20 কেজি মিষ্টি নিয়ে এসেছিলাম, আবার কিছু প্লেটও নিয়ে এসেছিলাম। সেই প্লেটগুলোতে আমি মাথা গুনে সেই প্লেটগুলো সাজিয়ে দিই। আনুমানিক এক একটা প্লেটে 20 থেকে 22টা করে মিষ্টি পড়ে। সেই মিষ্টিগুলোই আমি প্রত্যেকটা জিনকে খেতে দিই। সবাই আস্তে আস্তে খেতে শুরু করে। আমার শ্বশুর শাশুড়ি সেগুলো খেতে শুরু করে। সেই পরিটির বাবা মা তৃপ্তি সহকারে মিষ্টি খায় এবং বলে, বাবা এই মিষ্টি কোথা থেকে এনেছো? অনেক সুস্বাদু, অনেক দিন পর এরকম মিষ্টি খেতে পারলাম। আমি বুঝতে পারলাম আমার শ্বশুর শাশুড়ি অনেক মজা করেই মিষ্টিগুলো খেয়েছে। কাজেই আমার রুমের মধ্যে আরও কিছু মিষ্টি ছিল, ওগুলো আলাদা ছিল। আমি সেগুলো নিয়ে এসে শুধুমাত্র আমার শ্বশুর এবং আমার শাশুড়িকে দিলাম। তারপর সেগুলো তারা খেয়ে ফেললো। প্রথমে তারা সেগুলো নিতে চায় নাই, কিন্তু মিষ্টির লোভ তারা সইতে পারে নাই, আমি জানি। তারপর আমি জোর করে তাদেরকে দিলাম। তারপর সেগুলো তারা তৃপ্তি সহকারে খেলো। আমার শ্বশুর আমাকে বলল, বাবা তুমি আমার পাশে বসো। আমি তারপর তার পাশে বসি। তার মেয়েকেও আমার পাশে বসায়, অর্থাৎ আমার বউকে পাশে বসায়। বসানোর পর আমাদের সাথে দীর্ঘ সময় কথা বলে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো? তোমাদের কি কোনো সমস্যা আমাকে বলো। আমি তো সঙ্গে সঙ্গে বলি যে বাবা আমাদের কোনো সমস্যা নেই, আপনি আমাদের জন্য দোয়া করিয়েন। তারপর তারা বলতেছিল, তাহলে তোমরা আমাদের বাড়িতে যাবা কবে? আমি বলতেছিলাম, আপনাদের ওখানে না গেলে হয় না, আমার কেমন যেন মন টেকে না আপনাদের ওখানে, আমরা তো এখানে ভালো আছি। তখন আমার শ্বশুর বলতেছিল, তা কি করে হয় বাবা, আমরা তো আজকে আসলাম তোমাদের বাড়িতে, কিন্তু আমার মেয়ে তো আমাদের রাজ্যে যাবে, তাই না? তখন আমি বললাম, হ্যাঁ তা ঠিক, তবে সমস্যা নাই, সময় হলে আমি আর আপনার মেয়ে দুজন মিলে আপনাদের রাজ্যে ঘুরতে যাব। তো যাই হোক, তারা অসংখ্য কথা আমাদের সাথে বলল। তারপর তারা আমার বাবা মার সাথেও কথা বলল। আমার বাবা মার সাথে তারা এমনভাবে কথা বলতেছিল তারা যেন অবিকল মানুষ। তারপর আমার মামার সাথেও কথা বলল, কিন্তু আমার মামা কিছুটা ভয় পাচ্ছিল, যার কারণে আমার মামার সাথে অত বেশি পরিমাণ কথা বলে নাই। তো বন্ধুরা, এবার হলো খাবারের পর্ব। আর এই পাঠার গন্ধে আমি বুঝতে পারতেছিলাম বাকি যে জিনগুলো আসছে তাদের মুখ দিয়ে যেন এক ধরনের লালার মতো কিছু বের হচ্ছিল, মানে অনেক বেশি পরিমাণ ক্ষুধা লাগতেছিল তাদের, আমি বুঝতে পারতেছিলাম। তখন আমার বউ আমাকে বলতেছিল, এখন আর দেরি না করে তাদেরকে খাবারের ব্যবস্থা করো। আমি বললাম যে এটা কিভাবে খাবারের ব্যবস্থা করব? আমি তো জানি না তোমার বাবা মারা এটা কিভাবে খায়, এখন কি করব? তখন আমার বউটি বলতেছিল, তোমাকে কিছু করার দরকার নেই, আমার বাবা মা সম্ভবত এখন তোমাদের বাড়িতে এমতো অবস্থায় মাংস খাবে না। আমি বললাম, কি বলো? তোমার বাবা মার জন্য আমি এত বড় আয়োজন করলাম, 4টা কচি পাঠা কিনে আনলাম, বড় বড় মাছ কিনে আনলাম, যেগুলো এখনো পানিতে জিয়ে রেখেছি, তারা নাকি কাঁচা খেতে পছন্দ করে, এই জন্য তারা খাবে না কিছু, এটা কোনো কথা? তখন আমি বললাম, আসো আমার সাথে, দেখি কথা বলি তারা খাবে কিনা। তারপর আমি তাকে নিয়ে আমার শ্বশুর শাশুড়ির কাছে গেলাম, যেয়ে বললাম যে আমি আপনাদের জন্য 4টা কচি পাঠার ব্যবস্থা করেছি, আর আপনাদের কিছু প্রিয় মাছ যেগুলো এখনো তাজা আছে আমি ব্যবস্থা করেছি, আপনারা দয়া করে সেগুলো কখন খাবেন আমাকে জানান, আমি সেগুলো ব্যবস্থা করব। তখন আমার শ্বশুর শাশুড়ি বলতেছিল, বাবা আমরা কিছু খাবো না, আমরা খেয়ে এসেছি, আর তুমি যে আপ্যায়নটা আমাদের করলা আমরা খুশি, অনেক দিন পর আমরা মন প্রাণ ভরে মিষ্টি খেয়েছি, আমরা আর কিছু খাবো না, আমাদের সহকারী যে সকল জিনগুলো আছে তুমি তাদেরকে খাওয়ার ব্যবস্থা করো। আমি কিছুতেই তাদেরকে খাবারের জন্য রাজি করাইতে পারলাম না। আমি বুঝতে পারতেছিলাম তারা অনেকটা লজ্জা পাচ্ছিল, আমাদের সামনে কিভাবে জ্যান্ত পাঠা খাবে তারা, কাজেই তারা চাচ্ছিল না আমাদের বাড়িতে এরকম কিছু করার। তো যাই হোক, আমি আমার বউকে বললাম, তোমাদের যে সহকারী জিনগুলো আছে আমি তাদেরকে কিভাবে খাবারের ব্যবস্থা করব, বলো আমি কিভাবে তাদেরকে দিব। তখন সে আমাকে বলল, তোমাকে এত কষ্ট করার দরকার নেই, 4টা যে পাঠা আছে এই 4টা পাঠা আমাদের বাড়ির পিছনে বেঁধে রেখে এসো, আর যে সকল মাছগুলো আছে এগুলো পানি থেকে তোলো, এই মাছগুলো পাঠার কাছে রেখে দাও, তারপর তারা সেখানে যে দল বেঁধে খাবে, আমাদের এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই, যাদের খাওয়ার তারা এমনি খেয়ে ফেলবে। আমি বললাম ঠিক আছে। তারপর আমি মামাকে ডাক দিলাম, বললাম, মামা একটা কাজ করতে হবে, তাড়াতাড়ি আসো।
তারপর মামা এসে বলল, কি হয়েছে, কি করব, সব কাজ তো করে দিয়েছি, আর কি কাজ করতে হবে আমার? মামাকে বললাম, মামা তুমি এভাবে কথা বলতেছে কেন? তো মামা ভয় পাচ্ছিল, বলতেছিল, আমি আগে যদি জানতাম তোর বাড়িতে কখনোই আসতাম না, আমি খুবই ভয় পাইতেছি, আর তুই আমার কাজের কথা বলতেছিস। মামারে বললাম, মামা তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে কি তারা কোনো কিছু করছে? তুমি ভয় পাচ্ছ কেন? তারা তো আমাদের আত্মীয়। তো যাই হোক, মামাকে অনেক কষ্টে বোঝানোর পর বললাম, মামা এই 4টা পাঠা আমি একা নিয়ে যেতে পারবো না, তুমি আমাকে হেল্প করো। তখন মামা আমাকে বলল, এই পাঠা নিয়ে আবার কোন বাজারে যাবি এখন? আমি বললাম, মামা তুমি পাগল হয়েছো? পাঠা নিয়ে আমি বাজারে যাব কেন? এই পাঠা নিয়ে আমাদের বাড়ির পিছনে বেঁধে রেখে আসবো, তারপর এই জিনগুলো যে সেগুলো খাবে। তখন মামা বলতেছিল, কি বলিস, জ্যান্তই খাবে? আমি বললাম, হ্যাঁ, তারা জ্যান্তই এই পাঠা খায়, আর কিভাবে খায় এটা আমাদের দেখার বিষয় না, আমরা এটা নিয়ে যাব, আমাদের কাজ হলো বেঁধে রাখা। তখন আমার মামা বলল, তোর শ্বশুর শাশুড়ি যাবে? আমি বললাম, না, তারা নাকি এটা খাবে না, হয়তোবা তারা লজ্জা পাচ্ছে, এই জন্যই তারা আমাদের বাড়িতে এরকম কোনো কাজ করবে না। তো যাই হোক, আমি এবং আমার মামা মিলে দুজন 2টা পাঠা করে নিয়ে টোটাল 4টা পাঠা আমাদের বাড়ির পিছনে বাঁশ বাগানের ভিতরে বেঁধে রাখলাম। পাঠাগুলো অনেক চিৎকার করতেছিল, জানেন তো, অন্ধকার রাত, তারা বুঝতে পারতেছিল না তাদের সাথে কি ঘটে যাচ্ছে। কিন্তু অন্ধকার রাত্রে যখন তাদেরকে বের করলাম, তারা অনেক বেশি পরিমাণ ভয় পাচ্ছিল। আসলে কথাই আছে না, বোবা পানি নাকি সবকিছুই বুঝতে পারে। তারা হয়তো বুঝতে পারতেছিল তাদের সাথে সামনে কি ঘটে যাবে, এবং অশরীরী আত্মার উপস্থিতি তারা খুব সহজেই বুঝে যাচ্ছিল। কাজেই তারা অনেক বেশি পরিমাণ চিৎকার করতেছিল, কিন্তু আমাদের তো কিছু করার নাই, তাদেরকে তো আমাদের আপ্যায়ন করতেই হবে, তাই না? তারপর আমরা দুজন মিলে সে 4টা পাঠা সেখানে বেঁধে রাখি, মানে বাড়ির পিছনে। তারপর আমি আমার মামাকে বলি, মামা কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। মামা বলে, আবার কি করতে হবে? তখন বললাম, আসো, আরো কাজ আছে। ওই যে চারের মধ্যে আমি যে সকল বড় বড় মাছ জিয়ে রেখেছিলাম, সেখানে বোয়াল মাছ ছিল, আরো বড় বড় কিছু মাছ ছিল, সেগুলো চারির মধ্যে থেকে আমরা দুজন মিলে অনেক কষ্ট করে সেগুলো তুলি। মাছগুলো অনেক লাফালাফি করতেছিল, জ্যান্ত মাছ তো। যাই হোক, মাছগুলো ধরার পর সেগুলো একটা বালতির মধ্যে রাখি। 2 বালতি মাছ হয়েছে আমাদের, বড় বড় বালতি, 50 লিটারের বালতি, 2 বালতি মাছ দুজন মিলে ধরে নিয়ে আমরা ওই বাঁশবাগানের কাছে গেলাম। তারপর সেখানে 2টা ছালা বিছিয়ে দিলাম, সেই ছালার মধ্যে সেই মাছগুলো আমরা আস্তে আস্তে রেখে দিলাম। মাছগুলো অনেক লাফালাফি করতেছিল, যে মাছগুলো বেশি পরিমাণ লাফালাফি করতেছিল সেগুলোর উপর কিছু ইট পাথর দিয়ে আমরা চাপা দিয়ে রাখছিলাম, যাতে করে নড়াচড়া করতে না পারে। তারপর যখন সবকিছু কাজ শেষ হয়ে যায়, তারপর আমি আমার বউটাকে বলি, তুমি এখন যাও, তোমার বাবা মাকে বলো আমরা তোমাদের সহকারী জিনদের খাবার ব্যবস্থা করেছি, তারা যেন খেয়ে আসে। তখন আমার বউটি বলতেছিল, এটা কেমন কথা, তোমাদের বাড়িতে আসছে মেহমান, তুমি বলবো না, না আমি বলবো, বলো তো? তারপর আমার সাথে আমার বউটাও ছিল। আমি তখন সকলকে উদ্দেশ্য করে বলি, ভাইজান, আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি, আপনারা যদি কিছু না মনে করেন, আমাদের এই রাস্তা দিয়ে আমাদের বাড়ির পিছনে আপনারা গেলেই আপনাদের খাবার পেয়ে যাবেন, যদি দয়া করে আপনারা সেখানে যান তাহলে আপনারা কিছু খেতে পারবেন। বন্ধুরা, তারা যেন অনেকটা খাওয়ার আশাই সেখানে বসেছিল, জ্যান্ত পাঠার গন্ধ তারা যেন কিছুতেই সইতে পারতেছে না। অনেকটা এরকম, আমরা যখন অনেক ক্ষুধার্ত থাকি, আমরা যখন বিয়ে বাড়িতে যাই, এই খাবারের গন্ধে আমাদের পেটের মধ্যে যে ক্ষুধা থাকে, সেই ক্ষুধাটা যেন আরো বেশি পরিমাণ আমাদের লেগে যায়। ঠিক তেমনিভাবে তাদের মাঝেও এই ধরনের লক্ষণ আমি বুঝতে পারি। আমি যখন এই কথাটা বলি, সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে উঠে আমাদের বাড়ির পিছনের দিকে যাইতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, তারা যে যাচ্ছিল ভেসে ভেসে যাচ্ছিল, তাদের কোনো পা ছিল না, মাটির দিকে মনে হচ্ছিল তাদের পা মাটির সাথে মিশে যাচ্ছে, তারা হেঁটে যাচ্ছে না, তারা যেন ভাসতে ভাসতে যাচ্ছে। কিন্তু উপরের দিকে তাকালে, অর্থাৎ আমি যখন তাদের মুখের দিকে তাকাই, মানে শরীরের দিকে তাকাই, তখন মনে হচ্ছিল তারা হেঁটেই যাচ্ছে। কিন্তু আবার যখন তাদের পায়ের দিকে তাকাই, তখন আর তাদের পা দেখা যায় না, তাদের পা একদম মাটির সাথে মিশে যায়। তো যাই হোক, আমি যখন তাদেরকে বললাম আপনারা যান আমাদের বাড়ির পিছনে, তারা সঙ্গে সঙ্গে সেখানে চলে গেল। জিনগুলো যখন যাচ্ছিল, সেই পাঠাগুলো আরো বেশি পরিমাণ চিৎকার করতেছিল। আমার জিনিসটা দেখে খুবই মায় লাগতেছিল। কিন্তু বন্ধুরা, 1 মিনিট পর পরিবেশ একদম শান্ত, সেই পাঠাগুলো আর কোনো চিৎকার করতেছিল না। তখন আমার বোঝার বাকি রইল না, যা হবার তা হয়ে গিয়েছে। তার ঠিক 2 মিনিট পর অন্যরকম একটা চেঁচামেচি আমরা শুনতে পাই। কিসির মিসির শব্দের সাথে সাথে ঘুমঘুম ঘুমঘুম শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল 50 জন মানুষ যখন একসাথে কোনো কিছু পাল্লে দিয়ে খায়, কেমন একটা সাউন্ড আমাদের কানে আসতে পারে। এরকম মনে হচ্ছিল যে অনেকগুলো রাক্ষস তারা এমনভাবে খাচ্ছে, মনে হচ্ছে তারা এখনই সবকিছু খেয়ে সাবার করে দিবে। রাক্ষসের মধ্যে খাচ্ছিল, কট কট কাট কাট এরকম হাড় ভাঙা শব্দ আমাদের কানে আসতে শুরু করলো। আমি তখন বুঝতে পারলাম তারা অনেক মজা করে পাল্লি করে প্রতিযোগিতা নিয়ে সেই খাবারগুলো খাচ্ছে। তো যাই হোক,
আমি তখন আমার শ্বশুর শাশুড়ির দিকে তাকাই। তাকানোর পর দেখি তাদের চেহারার মাঝে এক ধরনের ক্ষুধার্ত ভাব। এই শব্দে তাদের যেন সেখানে যাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমাদের কথা ভেবে তারা আর সেখানে যাওয়ার সাহস পাচ্ছে না। অনেকটা লজ্জাই আমাদের সামনে বসেছিল। তো যাই হোক, আমরা সেখানে বসে থেকে আমার শ্বশুর শাশুড়ির সাথে গল্প করি। অনেকগুলো গল্প করতে করতে মিনিট 10 পর দেখি 2-1টা করে জিন আস্তে আস্তে আমাদের উঠানে আবারও ফিরে আসতেছে। তারা অনেক ক্লান্ত, দেখে মনে হচ্ছে তারা তৃপ্তি সহকারে সবগুলো খেয়ে ফেলছে এবং একে একে এসে আবারও যার যার আসনে যার যার চেয়ারে বসে পড়ে। তো যাই হোক, আমি তাদেরকে বললাম, ভাইজান, আপনাদের খাবারে কোনো সমস্যা হয়নি তো? আপনাদের কি পেট ভরেছে? আমি তো সামান্য একটা ব্যবস্থা করেছি, আমি তো জানি না আপনারা এতজন আসবেন। যদি আগে থেকে জানতাম তাহলে আরো ভালো করে ব্যবস্থা করতাম। তখন সবাই বলতেছিল যে না, কোনো সমস্যা হয়নি আমাদের, আমরা তৃপ্তি করে খেয়েছি, আমাদের সবার অনেক বেশি পরিমাণ পেট ভরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে আপ্যায়ন করার জন্য। আপনারা যখন আমাদের রাজ্যে যাবেন দেখেন আপনাদের জন্য আমরা কি পরিমাণ আপ্যায়ন করি। আমি বললাম, তা তো করবেনই, আমি তো আপনাদের রাজ্যের জামাই, আর জামাইকে তো একটু বেশি করে আদর করতেই হয়, তাই না? তারা আমার কথা শুনে মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। তো যাই হোক, একটা পর্যায়ে আমার শ্বশুর শাশুড়ি বলল, বাবা তোমরা থাকো, আমরা যাই, অনেক সময় এখানে থাকলাম, জানোই তো আমাদের তো শত্রুর কোনো অভাব নেই, কাজেই আমাদের যত তাড়াতাড়ি আমাদের রাজ্যে ফিরে যাব আমাদের জন্য ততই মঙ্গল হবে। তখন আমি বললাম, আজকে থাকেন আমাদের এখানে, আজকে রাতটা থেকে কালকে সকালের দিকে যায়েন। সে বলল, কি বলো, আমাদের তো রাত্রে যাওয়া আসা করতে হয়, দিনের বেলা তো আমরা যাওয়া আসা করি না, কাজেই আমরা যখন যাব সেটা রাত্রেবেলায়, আবার কখনো যদি তোমাদের এখানে আসি সেটাও আজকের মতো রাত্রিবেলায় আসবো, কাজেই আমাদের ফজরের আজান দেওয়ার আগেই আমরা আমাদের রাজ্যে ফিরে যেতে চাই, তুমি কি বলো? তখন আমি বললাম, আমি তো আপনাদের নিয়মকানুন জানি না, তবে আপনাদের যেটা ভালো হয় সেটা করেন। তখন আমার বউ বলতেছিল, ঠিক আছে বাবা, তোমরা যাও, তাড়াতাড়ি যাও, আর পৌঁছে আমাকে জানানোর একটা ব্যবস্থা করিও, আমি একটু টেনশনে থাকবো। তোমরা পৌঁছানোর পর যে কোনোভাবে আমাকে জানাইও যে তোমরা ভালোভাবে পৌঁছাইছো। তারপর আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মার কাছ থেকে বিদায় নিল, আমার বড় মামার কাছ থেকে বিদায় নিল। তো বিদায় নেওয়ার সময় আমার বড় মামাকে দেখেই আমার শ্বশুর শাশুড়ি বুঝতে পারে এই লোকটা কেমন, কাজেই তারা আমার বড় মামাকে একটা উপহার দেয়, অনেকটা একটা বোতলের মতো দেখতে, কালো খোলে। তারপর তারা আমার বড় মামাকে বলে, আপনার জন্য কিছু সামান্য উপহার, এখন খোলার এটা দরকার নাই, আপনি যখন একা থাকেন, আপনি যখন আপনার বাড়িতে যাবেন একা একা খুইলেন, আশা করি আপনার কিছু আর্থিক সাহায্য সহযোগিতা আমি করতে পেরেছি। আমাদেরকেও উপহার দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমরা সেটা নেই না, তারপরও জোর করে একটা বড় একটা কালো থলে দেয়, আমি জানি না এর মধ্যে কি আছে, আমি সেটা নেই, নেওয়ার পর আমার বউটির হাতে দেই। তখন যেহেতু তারা বিদায় নিচ্ছিল, কাজেই এটার প্রতি আমার কোনো কনসেন্ট্রেশন ছিল না। আমার বাবা মাকেও কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমার বাবা মা কিছুতেই নেয় না। তারপর তারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, আর তারা যখন চলে যাচ্ছিল তখন আমার বউটি অনেক কান্না করতেছিল, অনেকটা হাউমাউ করে কান্না না, তার চোখ দিয়ে শুধুমাত্র পানি ঝরতেছিল, এটাই। তখন তার বাবা মা বুঝতে পারে, তার বাবা মা চলে যাওয়ার আগে আবারও তার কাছে চলে আসে, তাকে জড়িয়ে ধরে বলে, মা তুই তো সুখেই আছিস, আমি তো তোকে প্রথমে ভুল বুঝতে পারছিলাম, আমি ভেবেছিলাম মানুষ জাতি কেমন, এরা তো আমাদেরকে দেখতে পারে না, সবসময় আমাদেরকে ভয় পায় এবং আমাদেরকে ক্ষতিও করে, আমি চাচ্ছিলাম না যে তুই মানুষ জাতির সাথে এরকম সংসার কর, কিন্তু এখন এসে দেখতে পারলাম তুই যা করছিস একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস, তোকে তারা এতটা আপন করে নিয়েছে আমি তো কখনো ভাবতেই পারিনি, আমি শুনেছি তুই নাকি এখন মানুষের মতোই খাবার দাবার খাস। তখন আমার বউটি বলে, বাবা আমি চেষ্টা করতেছি এদের সাথে মানিয়ে নেওয়ার, জানি না পারি কিনা। তখন তার বাবা মা বলতেছিল, তুই চেষ্টা না, তুই সম্পূর্ণটাই পেরেছিস, আমি চাই তুই ভালো থাক। তারপর আমার কাছে আসার পর তার হাত আমার হাতের উপর দিয়ে বলে, বাবা আমার মেয়েকে তুমি দেখে রাখিও, কখনো তাকে কষ্ট দিও না, আমরা আমার মেয়েকে কখনোই কষ্ট দেইনি, যখন যা চেয়েছে আমরা সেটাই তার আশা পূরণ করেছি, সে চেয়েছিল তোমাকে বিবাহ করার জন্য, আমরা চাইলেই তাকে বাধা দিতে পারতাম, তার কোনো ক্ষমতা ছিল না আমাদেরকে অতিক্রম করে তোমাকে বিবাহ করার, শুধুমাত্র সে অনেক বেশি পরিমাণ কষ্ট পাবে একথা ভেবেই তোমার সাথে বিবাহ দিয়েছি, তুমি আমার মেয়েকে কষ্ট দিও না। আমি তখন বললাম, ছি ছি, কি বলেন এগুলো, আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনার মেয়েকে আমি কখনোই কষ্ট দিব না, আমি তো ওকে ভালোবাসি, তাই না? তারপর আমার বউটি বলতেছিল, বাবা তোমরা টেনশন করিও না, আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি সে আমাকে কখনোই কষ্ট দেয় না, সে আমাকে অনেক বেশি পরিমাণ ভালোবাসে, তোমরা কোনো টেনশনই করো না, আমি এখানে অনেক বেশি পরিমাণ ভালো আছি। তো যাই হোক, তারা আমাদের কাছ থেকে বিদায় আদায় নিয়ে আবারও তাদের রাস্তায় রওনা শুরু করলো। আমি দেখতে পেলাম তারা একটা সময় মানুষ থেকে আস্তে আস্তে ঘোড়া আকৃতির রূপ ধারণ করলো, অনেকটা দেখতে পঙ্খিরাজ ঘোড়ার মতো, তাদের দুপাশে ডানাও ছিল, একটা
পর্যায়ে তারা উঠতে শুরু করলো, যেন মনে হচ্ছিল পাখির মতো উঠতে উঠতে তারা একদম আকাশে উঠে গেল। একটা পর্যায়ে তারা আমাদের চোখের আড়াল হয়ে যায়, তারপর আর তাদেরকে আমরা দেখতে পাই না। তখনও দেখি আমার বউটি অনেক কান্না করতেছিল। আমি তাকে জড়িয়ে ধরে তার চোখের পানিটা মুছে দিয়ে বলি, তুমি কান্না করতেছো কেন? আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। তোমার বাবা মা তোমাকে অনেক বেশি পরিমাণ ভালোবাসতো। আমি তোমাকে যে পরিমাণ ভালোবাসি হয়তো তোমার বাবা মার 10 ভাগের 1 ভাগও বাসতে পারি না, কিন্তু কি করব, আমাকে একটু সময় দাও, আমি আরো তোমাকে অনেক বেশি পরিমাণ ভালোবাসবো। সে আমাকে জড়িয়ে ধরে বলে, আরে বোকা, তুমি আমাকে যে পরিমাণ ভালোবাসো, মাঝে মাঝে আমার মনে হয় তুমি আমার বাবা মার চাইতেও অনেক বেশি পরিমাণ ভালোবাসো। আমার চোখ দিয়ে তো পানি পড়বে, তাই না? তারা তো আমার বাবা মা। তখন আমার বাবা মা তাকে এসে জড়িয়ে ধরে। আমার মা বলে, আরে বোকা, আমি তো তোর মা। আমার বাবা বলে, আমি তো তোর বাবা। আমার মামা এসে বলে, তুমি কান্না করিও না, আমরা সবাই তোমার পাশে আছি। তোমার যখন যা মনে চায় তুমি তখন তাই করতে পারবা, কোনো সমস্যা নেই। তারপর সবাই মিলে আমরা আমাদের রুমের মধ্যে প্রবেশ করি। তখন আনুমানিক রাত 3টা। আমার বাবা মা তাদের রুমের মধ্যে প্রবেশ করে, দরজা লাগিয়ে দিয়ে তারা শুয়ে পড়ে। আমার মামার জন্য একটা রুম ছিল, সেই রুমের মধ্যে প্রবেশ করে সেও শুয়ে পড়ে। আমরাও আমাদের রুমের মধ্যে চলে আসি। আসার পর আমি আমার পরিটিকে জড়িয়ে ধরে তাকে বারবার সান্ত্বনা দিতে থাকি। আমি তাকে একটু হাসানোর জন্য চেষ্টা করি। একটা পর্যায়ে তাকে আমি তার মনটা ভালো করে দিই। রাত বাজে 3টা, কিন্তু আমার চোখে কোনো ঘুম নাই। আমি তাকে বলি, আচ্ছা আমার সাথে এগুলো কি ঘটে যাচ্ছে বলো তো? মানে আমি তো কখনো চিন্তাও করতে পারিনি আমি তোমাকে বিবাহ করব, আবার তোমার বাবা মা আমাদের বাড়িতে আসবে, তোমাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক হবে, একদম মানুষের মতো সবকিছু, তাই না? আমার বাবা মাও কিভাবে এত সহজে মেনে নিল আমি তো সেটাও বুঝতে পারতেছি না। তখন আমার বউটি আমাকে বলে, দেখো, প্রতিটা বাবা মাই তার সন্তানের জন্য সবকিছু করতে রাজি। আমাদের বাবা মা কিন্তু আমাদের ভালো চায়। প্রথমে যখন তারা আমাদের জন্য যে সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু ভালোর জন্যই নেয়, কিন্তু আমরা যখন সেটা বুঝি না, আমরা যখন জোর করে বলি যে আমরা এটা চাই, আমাদেরকে এটা দিতেই হবে, তখন দেখো আমাদের সবার বাবা মাই কিন্তু সেই সিদ্ধান্তটা মেনে নেয়। যত কষ্টই হোক সেটা কিন্তু তারা মেনে নেয়। আমার বাবা মার দিকেই দেখো না, তারা কিন্তু প্রথমে আমাকে রুমের মধ্যে আটকে রেখেছিল, কিছুতেই আমাকে রুম থেকে বের হতে দিত না। কিন্তু একটা সময় আমি তাদেরকে কিভাবে ম্যানেজ করলাম, কিভাবে তোমাকে বিবাহ করলাম, দেখছো তুমি? আমি তখন বললাম, হ্যাঁ, আমাদের বাবা মা আসলে আমাদেরকে অনেক বেশি পরিমাণ ভালোবাসে, কাজেই আমাদেরও উচিত হবে আমাদের বাবা মাকে অনেক বেশি পরিমাণ ভালোবাসা। সে বলল, অবশ্যই আমাদের উচিত হবে তারা যেন শান্তিতে থাকে, সুখে থাকে, সেই বিষয়টা নিশ্চিত করা। তো যাই হোক, একটা পর্যায়ে আমি তাকে বলি, আমি কবে বাবা হব বলো তো? আমাদের যদি একটা বাচ্চা হয় না, তাহলে আমাদের জীবন আরো পরিপূর্ণ হয়ে যাবে। তখন সে বলল, হ্যাঁ, এটা অবশ্য সত্য কথা। আমাদের যখন একটা বেবি হবে তখন আমাদের মাঝে আরো বেশি পরিমাণ ভালোবাসার সৃষ্টি হবে। সময় হলে ঠিকই আমাদের একটা বাচ্চা হবে, অনেক সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হবে। তো বন্ধুরা, তারপর আমরা ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠি সকাল 10টায়। আমাদের ঘুম ভেঙে যায় আমার মামার চেঁচামেচিতে। আমার মামাটা যেন কিছুতেই সকালবেলা কাউকে ঘুমাতে দিবে না। 3টার দিকে ঘুমালেও সে যেন ফজরের আজান দেওয়ার পরপরই উঠে যায় ঘুম থেকে। তারপরেই তার নাকি একটু হাঁটাহাঁটি করতে হয়, কিন্তু আজকে আর ভয়ে ফজরের আজান দেওয়ার পর সে আমাদের বাড়ির বাইরে যে হাঁটাহাঁটি করে নাই। যখন একদম ভোরের আলো ফুটে যায় তারপরে সে বাইরে যে হাঁটাহাঁটি করে। আমরা 10টা পর্যন্ত ঘুমিয়েছিলাম, এতে সে অনেক বেশি পরিমাণ রাগ করছে। একটা সময় আমাদের দরজার সামনে এসে চিল্লাপাল্লা করতে শুরু করে। তার চেঁচামেচিতে আমরা আর ঘুমাতে পারি না, আমরা উঠে উঠানে যাই। সে অনেক বকাঝকা করতেছিল, এত বেলা কেউ ঘুমায় নাকি? তখন আমি আমার মামাকে বলি, মামা, গতকাল রাতে কি হয়েছে তুমি জানো না? তখন আমার মামা বলে, যখনই ঘুমাস না কেন সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠবি, এটা আমার আদেশ। আমি বললাম, ঠিক আছে জাহাপনা, আপনার আদেশ শিরোধার্য। তো যাই হোক, আমার মামার সাথে অনেক গল্প করলাম। আমার মামা বলল, আচ্ছা, গতকাল রাতে তো আমরা তোর বাড়ির পিছনে ওই যে ছাগলগুলো মানে পাঠাগুলো বেঁধে রাখছিলাম, মাছগুলো রেখে দিয়ে আসছিলাম, সেগুলোর কি অবস্থা? আমরা তো রাত্রে দেখি নাই, চল যা দেখে আসি। তখন আমি আমার মামাকে বলি, হ্যাঁ মামা, তুমি তো ভালো কথা মনে করছো, চলো তো দেখে আসি। তারপর আমরা দুজন আস্তে আস্তে সেখানে যাই। যাওয়ার পর বন্ধুরা যেটা দেখি, অসংখ্য পরিমাণ হাড় এক পাশে পড়ে আছে আর বড় বড় মাছের কাঁটা পড়ে আছে। হাড় আর মাছের কাঁটা ব্যতীত সেখানে কোনো কিছু নেই। ইভেন সেই 4টা পাঠার যে চামড়াও নেই। তখন আমরা বুঝতে পারলাম তারা কতটা তৃপ্তি করে সবগুলো খেয়ে ফেলছে। আমার মামা বলতেছিল, দেখছিস, এভাবে কেউ কোনোদিন খায় নাকি? একদম কিছুই রাখে নাই, একেবারে নরম যে হাড়গুলো আছে সেগুলোও খাইছে। যে হাড়গুলো চাবানো সম্ভব না, বড় বড় হাড়, পায়ের নলা, সেগুলো মাত্র পড়েছিল।
তো জিনিসটা দেখে আমার কাছেও খুবই খারাপ লাগতেছিল, কিন্তু আমার যে খারাপ লেগেছে এই জিনিসটা আমি আমার মামার কাছে প্রকাশ করি না। তখন আমি আমার মামাকে বলি, আপনি মনে হয় খুব সাধুভাবে খান, আপনাকে যখন মুরগির ঠ্যাং খাইতে দেওয়া হয় আপনি তো মুরগির ঠ্যাংয়ের একটা হাড়ও রাখেন না, একদম চিবিয়ে কুরমার কুরমার করে ভিতরে যা আছে সবকিছু খান। তখন সে আমাকে বলতেছিল, আরে বাবা আমরা তো মানুষ, আমরা তো চিবিয়ে খাই তাই না? আমি তখন বললাম, তারাও তো জিন, তাদেরও খাওয়ার এটাই নিয়ম, আপনি এটা নিয়ে বেশি কথা বললেন না, চলেন। তারপর আমরা দুজন মিলে বাড়িতে চলে আসি। বন্ধুরা, তারপর সেই দিন সকালবেলা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আমাদের আপ্যায়নে আমার বউটা অনেক খুশি হয়ে যায়। সে আমাকে বলে, তোমরা যে অনেক সুন্দরভাবে ব্যবস্থা করছো, আমি তোমাদের উপর অনেক খুশি, আমার বাবা মাও তোমাদের উপর অনেক খুশি। তো যাই হোক, একটা পর্যায়ে আমার মামা আমাদের থেকে বিদায় নেয়, বলে যে আমাকে এখন তোরা বিদায় দে, আমি বাড়িতে চলে যাব, আমার তো জানিসই বাড়িতে অনেক কাজ। তখন আমার বউ বলে, মামা আপনি কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে আবারও আসবেন, আমি নিজ হাতে আপনাকে রান্না করে খাওয়াবো। তখন আমার মামা বলে, কি ব্যাপার, তুমি রান্না শিখে ফেলছো? তো যাই হোক, মামা আমাদের থেকে বিদায় আদায় নেয়। আমি মামাকে বলি, মামা খবরদার কাউকে এই বিষয়টা কখনো বলবা না। তখন আমার মামা বলে, আরে বোকা, আমি কি কাউকে কোনো কথা বলি বল? আমি তো কাউকে কিছু বলি না, তোরা নিশ্চিন্তে থাক, আমার মুখ দিয়ে এই কথা জীবনও বের হবে না। তারপর আমার মামা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। বন্ধুরা, আমার মামাকে এত পরিমাণ রিকোয়েস্ট করার কারণ আছে। আমার মামা পাতলা স্বভাবের মানুষ, সে যদি কোনো কথা লুকাতে চায় তার মনের অজান্তে সেই কথাটা মানুষের সামনে বলে দেয়। সে যে এতদিন যাবৎ আমাদের সম্পর্কের কথা, আমার বউ যে একটা পরী, এইটা কাউকে বলে নাই, এটাই আমার কাছে অবিশ্বাস মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, মামা যখন চলে যায় তারপর আমি এবং আমার বউ আবার রুমের মধ্যে প্রবেশ করি। আমার বউ বলতেছিল, তাহলে আমরা আমাদের রাজ্যে আবার কবে যাব বলো তো? তখন আমি বললাম, তোমার রাজ্যে আবার যাওয়ার কি দরকার, তোমার মা বাবা এসে তো দেখেই গেল, তুমি আবার যাওয়া কেন? সে তখন আমাকে বলল, কি যে বলো না, তাই বলে কি আমি আমাদের রাজ্যে যাব না? আমি বললাম, না তা না, কিন্তু কিছুদিন যাইতে দাও, সবাই মাত্র তোমার বাবা মার সাথে দেখা হইলো, আর কিছুদিন যাক, তারপর না হয় আমরা যাব। সে বলল, আচ্ছা ঠিক আছে। তখন আমি বললাম, আমার বাবা মা আমার মামাকে নেবা না? সে বলল, তারা যদি যাইতে চায় অবশ্যই তাদেরকে আমরা নিয়ে যাব। তখন আমি বললাম, তারা যে কি করে সেটা তো আসলে বলতে পারবো না, তবে সময় হলেই বুঝতে পারবো। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমরা সপরিবারে আমার বাবা মা মামা আমার বউ সবাই মিলে সেই জিনদের রাজ্যে আমরা যাই। তারা আমাদেরকে অনেক বেশি পরিমাণ আদর আপ্যায়ন করে। সেই জিন রাজ্যে যাওয়ার পর আমার মামার যে অবস্থা হয়েছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এর পরবর্তীতে আমাদের একটা ফুটফুটে সন্তানও হয়। তো বন্ধুরা, এই সকল ঘটনা পরি যখন বউ সিজন 2-তে বলা সম্ভব হচ্ছে না। আপনারা যদি পরবর্তী ঘটনাগুলো শুনতে চান অবশ্যই পরি যখন বউ সিজন 3 শুনতে হবে, আর সেজন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। তাহলে আমি অল্প সময়ের মধ্যে পরি যখন বউ সিজন 3 নিয়ে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা, পরি যখন বউ সিজন 2 আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন। অনেকেই আছেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে অনুরোধ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।